আচ্ছা, প্রথমে হচ্ছে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস নিয়ে একটু কথা বলি আমরা। গুগল 200 র্যাঙ্কিং ফ্যাক্টরস, র্যাঙ্কিং ব্যাকলিং করতে হইতো না। জি, লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি। লিঙ্কটা ফেসবুক গ্রুপের মধ্যে দিয়ে দেই। ওকে, ঠিক আছে। তো 200টা ফ্যাক্টর সবগুলো আমার পক্ষে কভার করা পসিবল হবে না, আপনারা ওয়েট ব্যাপক কাজ। ওকে, সবার প্রথম ফ্যাক্টর হচ্ছে ডোমেইন এইজ। সহজ কথা, যে যত বেশি পুরনো সে তত বেশি ট্রাস্টেড, গুগল তাকে তত বেশি ট্রাস্ট করে। সো আপনার এসইও র্যাঙ্কিং করার জন্য আপনার ডোমেইন ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনাদেরকে সহজ একটা কথা বলি। ধরেন আপনার ওয়েবসাইটটা মোটামুটি আপনি বানিয়ে এসইও না করে ওয়েবসাইটটা ছেড়ে দিচ্ছেন, রেখে ফেলে রাখছেন। আপনি এসইও না করে অন্যান্য মার্কেটিং করতেছেন, ফেসবুকে দুমা মার্কেটিং করতেছেন, ব্যাপক ওয়েবসাইটে ট্রাফিক ঢুকতেছে, মানুষজন আপনাকে খুঁজতেছে, আপনি সামহাউ পপুলার একটা বিজনেস হয়ে গেছেন। মানুষজন বেসিক্যালি, সহজ কথা বোঝেন, আমরা এসইওটা করি হচ্ছে ট্রাফিক ঢোকানোর জন্য, ট্রাফিক আনার জন্য, পটেনশিয়াল ট্রাফিক আনার জন্য, রাইট? ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে চলে আসে, এটা এসইওতে এমনিতেই হেল্প করে। আগে যখন ব্যাকলিঙ্ক এসইও ছিল না, যখন মানুষ এসইও নিয়ে জানতো না, এসইও নিয়ে কাজ করতো না, তখন বেসিক্যালি ওয়েবসাইটগুলো যেভাবে র্যাঙ্কিং করতো ওই হিসাবে ধরেন আপনি 5 বছর একটা ওয়েবসাইট যদি ফেলে রাখেন, স্ট্রং কম্পিটিটর, এটা বাংলাদেশের ক্ষেত্রে বলতেছি, বাংলাদেশের ক্ষেত্রে একটা ওয়েবসাইট আপনি 5 বছর ফেলে রাখেন, দেখবেন এটার র্যাঙ্কিং এমনিতে ফার্স্ট সেকেন্ড পেজে এটা শো করতেছে। বাট বাইরের কম্পিটিটিভ মার্কেটে এটা পসিবল না। তো এইটার মানে ভুল হয় এটা না যে ফেলে রাখলে অটোমেটিক এসইও হয়ে যায়, এইরকম কিছু না। আমি বুঝাতে চাচ্ছি, ডোমেইন যত পুরনো হবে ওইটাতে যত ট্রাফিক ঢুকবে, এই গুগল আপনার ওয়েবসাইটটাকে তত ভালো চিনবে এবং সেটার উপর বেস করে র্যাঙ্কিং দিবে। ওকে, ব্যাকলিঙ্কও এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড খুব ট্রাস্টেড একটা, আপনার এটাকে কি বলে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ব্লগ বলা চলে, যেখানে এরপরে এইটার আবার টুলও আছে, ব্যাকলিঙ্কো নামে টুলও আছে, মানে খুব পপুলার একটা সাইট। দ্যাটস ইট। ওকে, কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য টপ লেভেল ডোমেইন। ফার্স্ট ডোমেনিস্ট আমরা বুঝতে পারছি, ডোমেনের বয়স যত পুরনো হবে। এখন আপনার কথা থাকতে পারে, ভাই আমার তো ডোমেন পুরান না, আমি এখন বিজনেস শুরু করতেছি, এটা পুরনো হবে কিভাবে? আপনি তাহলে এখান থেকে কোনো পয়েন্ট পাচ্ছেন না, যে এই 200টা ফ্যাক্টর আপনি এই পয়েন্টটা থেকে কোনো ফেভার পাবেন না, আপনার এই পয়েন্টের মার্ক 0। সহজ কথা, কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেনটা বেসিক্যালি আমাদের মেইন ডোমেনটাকেই মিন করে। মেইন যে ডোমেনটা সেটাকেই বেসিক্যালি টপ লেভেল ডোমেন বলা হয়। সেটা hondalifebd.com হতে পারে, অথবা এই 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 কি ব্যাপার, আচ্ছা বুঝছি, এটা যেহেতু বুঝতে পারছি ট্র্যাকিং করে, তো মানে একটা সেটিংস আমি চেঞ্জ করে রাখছি থার্ড পার্টি কুকি। যে কোনো ওয়েবসাইট, আমি যদি codersbd.com এইটাকেই বেসিক্যালি টপ লেভেল ডোমেন বলা হয়। এখন গুগলের কথা হচ্ছে, আপনি কেউ কিছু দিয়ে সার্চ দিল, সেই কিওয়ার্ডটা যদি ডোমেইনের ভেতরেই থাকে তাহলে ওই ডোমেইনটা বেশি প্রায়োরিটি পাবে, ওই ডোমেইনটা বেশি প্রায়োরিটি পাবে। আমি যদি একটা এক্সাম্পল দেই, কেউ হোন্ডা মোটরসাইকেলস ইন বাংলাদেশ বা হোন্ডা মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ এইটা লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইটটার সামান্যতম এসইও করা নাই। যদি করা থাকতো, আমার ওয়েবসাইটটার মধ্যে হোন্ডা নামটা আছে, hondalifebd.com, মানে যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেওয়া হয়েছে ওই কিওয়ার্ডটা পুরোটা না থাকলেও কিছু পরিমাণ যদি মেইন ডোমেনের মধ্যে থেকে থাকে, তাহলে এই যে দেখেন বিডি হোন্ডা,
এই ওয়েবসাইটটার মধ্যে হোন্ডা লেখা আছে, দ্যাটস ওয়াই এটা ফার্স্টে আসে না, এবার সেকেন্ডে চলে আসছে। এটা আপনারা সার্চ দিলে আপনাদের অনেকের কাছে দেখা যাবে যে এই রেজাল্টটা ফার্স্টে আছে, এই রেজাল্টটা সেকেন্ডে আছে। যাই হোক, ফার্স্ট পেজে আছে, ফার্স্ট পেজে টপ সার্চ রেজাল্টের মধ্যে আছে। গুগলের কথা হচ্ছে এইটাই, যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিবে সেই কিওয়ার্ডটা যদি টপ লেভেল ডোমেনের মধ্যে থাকে তাহলে আমি ওই ডোমেনটাকে বেশি প্রায়োরিটি দিব। গুগলের কথা হচ্ছে আমি সহজেই বুঝে নিব এই ওয়েবসাইটটা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়েছে একজন ভিজিটর, সেই রিলেটেড কোনো বিজনেস 100% করে, যেহেতু একদম ডোমেইন নেমটাই ওই কিওয়ার্ড নাম দিয়ে কেনা, দ্যাটস ওয়াই আমি এটাকে বেশি প্রায়োরিটি দিব। সেকেন্ড পয়েন্টটা কি আমরা বুঝতে পারছি সবাই? ভাই বুঝতে পারছি। ওকে, এরপরে বলতেছে কিওয়ার্ড অ্যাজ ফার্স্ট ওয়ার্ড ইন ডোমেইন। 2 নাম্বার কথাটাই 3 নাম্বারে আরেকটু স্পেসিফিক ভাবে বলছে যে কিওয়ার্ডটা যদি ওই যে আমারটার ক্ষেত্রে যেটা ঘটছে যে হোন্ডা ওয়ার্ডটা কেউ হোন্ডা মোটরসাইকেল নিয়ে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা অবশ্যই দেখানোর সম্ভাবনা বেশি, কারণ সেও হোন্ডা কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়েছে, আমার ওয়েবসাইটের প্রথমেও হোন্ডা লেখা দিয়ে শুরু হয়েছে, সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইটটা বেশি প্রায়োরিটি পাবে। এরপর আসলে হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ। আশা করি 3 নাম্বার পয়েন্টটা বুঝতে পারছেন। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ। নর্মালি একটা ডোমেইন মিনিমাম 1 বছরের জন্য, এটা ভুল ইনফরমেশন, 1 মাসের জন্য কিনা যায়, 6 মাসের জন্য কিনা যায়, আবার 1 বছরের জন্য কেনা যায়। ডোমেইন সেল করার অনেকগুলা কোম্পানি আছে, কারো কথা হচ্ছে আমি 1 বছরের নিচে সেল করব না, কেউ আবার 1 মাস, 2 মাস, 3 মাস, যত মাস ইচ্ছা তত মাস আপনার কাছে ডোমেইন সেল করবে। এইটাও ইনফরমেশনটা ভুল দিছি, আবার চেঞ্জ করি। ডোমেইন মিনিমাম 1 বছরের জন্যই কিনা যায়। আই রিপিট, ডোমেইন বলতে কি বোঝাচ্ছি? ডোমেইন বলতে বেসিক্যালি নামটাকে বোঝাচ্ছি। হোন্ডা লাইফ বিডি, আমার ডোমেইনটার নাম হচ্ছে শুধু হোন্ডা লাইফ বিডি, আমার ডোমেইনটার নাম হচ্ছে শুধুমাত্র হোন্ডা লাইফ বিডি। কোডাস ট্রাস্ট বাংলাদেশের ওয়েবসাইটের ডোমেইন নেম হচ্ছে কোডাস ট্রাস্ট বিডি, শেষে .com, এটা হচ্ছে এক্সটেনশন। এটাকে বেসিক্যালি এক্সটেনশন বলা হয়, ডোমেইন এক্সটেনশন। .com, .net এগুলাকে বলা হয় ডোমেইন এক্সটেনশন, আর এই যে নামটা এটাকে বলা হয় ডোমেইন। তো ডোমেইন কিনতে হলে আপনাকে মিনিমাম 1 বছরের জন্য কিনতে হবে। গুগল বলতেছে, কারেন্ট চলে গেছে না আমার কথা শোনাতে যাচ্ছে না। আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, এখন পাচ্ছি। ভাই ওই আমার আজকে সারাটা দিন কারেন্ট অনেক পেইন দিছে, এখনো দিতেছে। এলাকায় কারেন্টের কাজ চলতেছে, বেসিক্যালি ইলেকট্রিসিটির কাজ চলতেছে, জন্য বারবার ডিপ চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, লেটস গেট ব্যাক টু দ্য ক্লাস। সো ডোমেইন মিনিমাম 1 বছরের জন্য কেনা যায়। এখন গুগলের কথা হচ্ছে যে যত বেশি একসাথে, প্রথমবার ধরেন আমি হোন্ডা লাইফ BD.comটা প্রতি 1 বছর পর রিনিউ করি। ওর কথা হচ্ছে কেউ যদি 5 বছরের জন্য কিনে ফেলে, যার থেকে কিনুক না কেন, যে কোম্পানির থেকে কিনুক না কেন, গুগলের কাছে রিপোর্ট চলে আসে, গুগল দেখতে পারে এই ডোমেইনটা, গুগল কি আমরা নিজেরাও দেখতে পারি এই ডোমেইনটা কতদিন পর্যন্ত এটার মেয়াদ আছে, কতদিনের জন্য এটা কেনা। গুগলের কথা হচ্ছে যত বেশি দিন ধরে এই ডোমেইনের রেজিস্ট্রেশন করা হয়েছে ওই ডোমেইনটা তত বেশি ট্রাস্টেড। সহজ কথা, যে লং টাইম বিজনেস করার প্ল্যান নিয়ে আসবে সে চিন্তা করবে, সে অবশ্যই কি ডোমেইনটা বেশি দিনের জন্য কিনবে। গুগলের কথা হচ্ছে এটা, ভাই তুমি যদি বেশি দিনের জন্য ডোমেইন কিনো তার মানে তুমি ট্রাস্টেড, তুমি বিজনেস করবা, তুমি মানুষকে এখানে ঠকাতে আসো নাই। সেই সেন্স থেকে গুগল এই 4 নাম্বার ফ্যাক্টরটাকে কি
কি করছে, ডেভেলপ করছে যে ডোমেইনের এ টাইমে কে আসে, সে ডেভেলপ করছে যে তুমি ডোমেইনের রেজিস্ট্রেশন লেনটা বাড়িয়ে কিনলে তোমাকে ভালো এসইও স্কোর দেওয়া হবে। আমরা কি এটা বুঝতে পারছি ডোমেইন রেজিস্ট্রেশন লেনটা কি? ডোমেইন রেজিস্ট্রেশন লেনটা কি? জি ভাই বুঝতে পারছি। ওকে, কিওয়ার্ড ইন সাবডোমেইন। আচ্ছা, সাবডোমেইন এটা খুবই কম মানুষজন ইউজ করে, খুবই কম মানুষজন ইউজ করে, এই জন্য আপনাদের বুঝতে একটু কষ্ট হইতে পারে, তারপরও আমি বলি, তারপরও বোঝার চেষ্টা করবেন। সোজা বুঝতে কষ্ট হইলেও সোজা, মানে মানুষ কম ইউজ করে এই জন্য আপনার একটু কমই চেনার কথা। hondalightbd.com। আচ্ছা, আমরা এইটাতে যাই। এইটা হচ্ছে হর্নেটের পেজ, এইটার ইউআরএলটা দেখি hondalightbd.com/cb hornet specification। আমরা চাইলে এই ওয়েবসাইটটা তো আমার হাতে ক্রিয়েট করা, আমি চাইলে একটু কষ্ট হইতো আর কি, ঝামেলা করতে হইতো। আমি চাইলে এই পেজটাকে এইভাবে, এই ইউআরএলটাকে এইভাবে ক্রিয়েট না করে hornet.hondalightbd.com হিসেবে ক্রিয়েট করতে পারতাম। কি? hornet.hondalightbd.com এটা ক্রিয়েট করতে পারতাম। সেম পেজটা দেখতে ঠিক ভাই এরকম হতো, জাস্ট hornet.hondalightbd.com। এটার মানে কি আমাকে অন্য ডোমেইন কিনতে হবে? না। আমরা যখন একটা ডোমেইন কিনি, নামেই এখানে দেখতে পাইছেন সাবডোমেইন বলতেছে, আমরা এই ডোমেইনটাকে ভাগ করতে পারি। এই ডোমেইনটার আগে পিছনে আমরা ওয়ার্ড লাগায়া, পিছনে লাগাইতে পারি না, সামনে আমরা ওয়ার্ড ইউজ করতে পারি। আমরা সামনে কি ওয়ার্ড ইউজ করে করে সাবডোমেইন ক্রিয়েট করতে পারি। গুগল সাবডোমেইনকে বেশি ইম্পর্টেন্স দেয়। সে বলতেছে আপনি যদি আপনার কিওয়ার্ডটাকে, আমার এই পেজের কিওয়ার্ডটা কি হওয়া উচিত? সিবি হর্নেট বা সিবি হর্নেট স্পেসিফিকেশন, সিবি হর্নেট অথবা সিবি হর্নেট স্পেসিফিকেশন কিওয়ার্ড বলতে কি? এই পেজটাকে সবচাইতে ভালো যেই ওয়ার্ডটা দিয়ে রিপ্রেজেন্ট করে। এই পেজের ক্ষেত্রে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের একটা পেজের ক্ষেত্রে কিওয়ার্ড হচ্ছে যেই ওয়ার্ডটা দিয়ে আমার এই পেজটাকে সবচাইতে ভালো রিপ্রেজেন্ট করে। অথবা ঘুরিয়ে যদি বলি, মানুষ যে ওয়ার্ডটা দিয়ে সার্চ দিলে দেওয়ার এগেইনস্টে যদি আমার, মানে আমাকে মানুষ একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছে, আমি যদি উল্টাপাল্টা কিওয়ার্ড ইউজ করে রাখি একজন ওয়েবসাইট ওনার হিসেবে, এটা হচ্ছে সিবি হর্নেট, আমি লিখে রাখলাম এক্সব্লেড বা অন্য কোনো প্রোডাক্টের কিওয়ার্ড হিসেবে দিয়ে রাখলাম, মানুষ সার্চ দিল, গুগলও বুঝে নিল, গুগল তাকে সার্চ রেজাল্টে পেজ দেখালো হচ্ছে এক্সব্লেডেরটা, সে সার্চ দিয়েছে হর্নেট, আমি এটাকে লিখে রাখছি, বা সে সার্চ দিয়েছে এক্সব্লেড, আমি এটাকে লিখে রাখছি এক্সব্লেড, সে এসে দেখলো যে না এটা অন্য বাইক, তার রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় নাই। যাই হোক, আমি একটু বেশি ডিপে চলে গেছি, তো দয়া করে কনফিউজ হবে না। সহজ কথা, আমরা সাবডোমেইন ক্রিয়েট করতে পারতাম এই ওয়েবসাইটটার এই প্রোডাক্টটার জন্য। গুগলের কথা হচ্ছে তুমি যদি সাবডোমেইন ক্রিয়েট করো তাহলে তোমার এখানে রেজাল্টটা দেখাচ্ছে, দেখেন কিওয়ার্ড ইজ দ্য সাবডোমেইন নেম, কিওয়ার্ড ইজ দ্য ডোমেইন এক্সটেনশন। দেখেন আমি একটু আগে বলছি যে hondalightbd এইটা হচ্ছে কি আমার ডোমেইন, আর .comটা হচ্ছে কি এক্সটেনশন। .com এর পরে যা আছে সেটাকেও এক্সটেনশন বলা হয়ে থাকে, সেটাকেও ডোমেইন এক্সটেনশন বলা হয়ে থাকে। গুগল বলতেছে যে তুমি যদি এক্সটেনশন হিসেবে রাখো, তুমি যে পরিমাণ ভ্যালু পাবা, তুমি যদি সাবডোমেইন হিসেবে রাখো, ভ্যালুটা এর চাইতে বেশি পাবা। সিম্পল। এটা কি আমরা বুঝতে পারছি? জি ভাই, তাহলে ভাই এটা তো কম ইউজ করে কেন?
প্রথম কথা হচ্ছে মানুষ জানে না, দ্বিতীয়ত ঝামেলা পোহাইতে চায় না। মানুষ জানে না, ঝামেলা পোহাইতে চায় না। এইটা ক্রিয়েট করতে গেলে, এই পেজটা ক্রিয়েট করতে যদি 10 মিনিট লাগে, ওই পেজটা ক্রিয়েট করতে 20 থেকে 25 মিনিট লাগবে। এখন ধরেন আমি বুঝাই, আমি আমার জন্য যদি পেজ ক্রিয়েট করি, আমি চাবো যে বেস্ট রেজাল্টটা বের করে আনতে, বাট এইটাতে দেখেন রেজাল্ট যে বের হবে না তা না, এটাতে রেজাল্ট বের হবে, বাট ওই যে ডেভেলপাররা টাইমটা একটু কম নেওয়ার জন্য তাদের মতে তারা তাদের ক্যালকুলেশন অনুযায়ী বা তারা শর্টকাট করার জন্য এরকম শর্টকাটে আর কি ডোমেন এক্সটেনশন হিসেবে ইউজ করে আর কি পেজগুলো ক্রিয়েট করে ফেলে। ভাইয়া বলেন। এটা কি যে কোনো ডোমেইনে সাবডোমেইন করা যায়? জি 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 সাবডোমেইন ক্রিয়েট করা যায়। সাবডোমেইন ক্রিয়েট করা যায়, আমি বলি এটা লিমিটেশন আছে, মানে এটা লিমিটেশনটা কেমন, ওই কোম্পানিগুলো দিয়ে থাকে। আমার খুব সম্ভবত 7-8টার বেশি ক্রিয়েট করা যাবে না। আমি যদি আরেকটু দামি প্যাকেজ নেই তাহলে আমাকে আরো বেশি সাবডোমেইন ক্রিয়েট করতে দিবে আর কি। সাবডোমেইন ক্রিয়েট করা যায়, জি। আমরা ওয়েবসাইট নিয়ে গেলে হয়তো বা সাবডোমেইন দেখাবো, সাবডোমেইন দেখানো যাবে, সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয় সোজা। ডোমেইন হিস্টোরি, বলেন। সাবডোমেইন যদি আমি পেজ ক্রিয়েট করি সেক্ষেত্রে আপলোড হইতে টাইম বেশি নেবে না? সাবডোমেইন, এইটা একটা ইস্যুর কথা বলছেন, ভালো। হ্যাঁ, সাবডোমেইনে যদি আপনি পেজ ক্রিয়েট করেন, আপনার পেজটা আবার নতুন করে লোড হবে, সেই ক্ষেত্রে টাইম একটু বেশি নিতে পারে। হ্যাঁ, টাইম একটু বেশি নিবে, এই একটা পার্সপেক্টিভ থেকে হয়তো বা ডেভেলপাররা এটা নিয়ে কাজ করে না, যে টাইম সময়টা একটু বেশি লাগবে। বাট গুগল যেহেতু এখানে বলতেছে যে ভাই আমি সাবডোমেইনকে বেশি গুরুত্ব দেই, গুগল কিন্তু অবশ্যই এদিকে ফ্যাক্টরগুলো পড়তে থাকেন, স্পিড রিলেটেড কোনো না কোনো ফ্যাক্টরের কথা বলবে ফর শিওর। স্পিড, যে ওয়েবসাইটের স্পিড যদি কম হয় তাহলে তোমার ওয়েবসাইটের আমি এই এসইও ফ্যাক্টরে ইম্প্যাক্ট ফেলবো। সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে সাবডোমেইনের ব্যাপারটা সে হয়তো বা অত ওই পরিমাণ স্পিড নেয় না বা ওই পরিমাণ জায়গা বা সময় নেয় না, দ্যাটস ওইটাকে আসলে কনসিডার করে নাই। এখানে আপনি একটা ভালো কথা বলছেন, একটু পরে যখন ওই যে ফাস্ট ওয়েবসাইট ফাস্ট হইতে হবে কথাটা আসবে, তখন এইটার সাথে সাবডোমেইন থাকতে হবে, কিওয়ার্ডের মধ্যে সাবডোমেইন থাকতে হবে, আর ওই কথাটার সাথে কনফ্লিক্ট বা কন্ট্রোভার্সি আসলে ক্রিয়েট হয় আর কি। তো এই জন্য আমি গত ক্লাসে বলছিলাম যে 200টা ফ্যাক্টর সবগুলো ভাই আমরা মেনটেন করতে পারবো না। এর মধ্যে অনেকগুলো, যে মাত্র যে 4-5টা বললাম, 5টার মধ্যে অনেক ওয়েবসাইট আছে, অনেক। আমি হোন্ডা লাইফের এক্সাম্পল দিছি, মিলে গেছে। কোডাস্টাস বাংলাদেশ একটাও মিলে নাই। কোডাস্টাস বাংলাদেশের ডোমেইনটার সাথে এখনো পর্যন্ত একটাও মিলে নাই। যদি মিলে জাস্ট কোডাস্টাস বাংলাদেশটা, এটা নতুন, ডোমেইনটাও নতুন, বেশি পুরনো না। এই codastarsbd.com এটাও ডোমেইন নতুন। 5টার মধ্যে একটা এসইও ফ্যাক্টরের সাথেও মিলে নাই। ডোমেইন হিস্টোরি, a site with violate ownership or several drops may tell Google to reset the site's history, negating links pointing to the domain. Certain cases may carry the penalty over the new owner. কখনো পুরনো ডোমেইন কিনতে নাই, এটা গুগল ডিসকারেজ করে। ডোমেইনের ওই যে এক্সপায়ারি ডেট যদি শেষ হয়ে যায় তখন কি এটা যে কেউ আবার কিনে ফেলতে পারে। এখন সমস্যাটা হলো, যে আগে কিনেছিল সে যদি ওয়েবসাইটটাতে ব্ল্যাক হ্যাট এসইও করে বা নেগেটিভ এসইও করে বা গুগলকে বোকা বানায়, গুগলকে আসলে ম্যানিপুলেট করে যদি সে কোনো কাজ করার চেষ্টা করে থাকে, গুগল সেটা যদি ধরে ফেলে তাহলে গুগল পেনাল্টি দিয়ে দেয়, ওয়েবসাইটটাকে পেনাল্টি দিয়ে দেয়। ওয়েবসাইটটা কোনো প্রকার এসইওই কাজ করে না, ওয়েবসাইটটা নিয়ে এসইও করে কোনো লাভ হয় না, ওয়েবসাইটটার অনেক ফ্যাক্টর ডাউন করে দেয়। তো বলতেছে ওই ওয়েবসাইটগুলোর আবার একটা পজিটিভ দিক আছে, আরেকটা নেগেটিভ দিক আছে। যদি ওয়েবসাইটের মালিকটা ভালো হয়ে থাকে, ওয়েবসাইটের যদি মোটামুটি বেসিক লেভেলের এসইও করা হয়ে থাকে, মনোযোগ দিয়ে বোঝেন পুরনো ওয়েবসাইটের বেনিফিটটা কি। পুরনো ওয়েবসাইটের মালিক যদি ভালো হয়ে থাকে, সে যদি ওয়েবসাইটটার প্রপার যত্ন নেয়, কোনো কারণে ঠিক আছে সে বিজনেস বন্ধ করে দিল, বিজনেস সেজন্য আর রিনিউ করালো না, ওই ওয়েবসাইটটা যদি আপনি কিনেন, ওই ওয়েবসাইটটার এসইও যে পাওয়ার,
আমরা শেষ ক্লাসে পপুলারিটির কথা বলছিলাম। এটা 1 বছর লাইভ ছিল, 1 বছরে সে সামান্য হলো গুগলের কাছে পরিচিতি পেয়েছে। গুগলের কাছে তো ওই পরিচিতিটা ডাটাবেজে রয়ে গেছে। ওয়েবসাইট যদি শেষ হয়ে যায়, ভ্যালিডিটি শেষ হয়ে যায়, গুগলের থেকে কিন্তু সেই পপুলারিটিটা শেষ হয় না। সো সেকেন্ড যে অনার কিনে, সে কিনে ওই পপুলারিটিটা নিজে আবার কাজে লাগাতে পারে। আমি এখন যে প্রথমেই বলছি যে পুরনো ওয়েবসাইট কিনতে নাই, এটা অ্যাকচুয়ালি ভুল। বাট কিনতে গেলে ভালো মতো ওয়েবসাইটটাকে নিয়ে মানে জেনে শুনে বুঝে ওয়েবসাইটটাকে কিনতে হবে, ওয়েবসাইট বা ডোমেইনটাকে কিনতে হবে যদি কোনো কারণে কিনতে হয়। ওকে, এখানে ডোমেইন হিস্টোরির কথা বলতেছে এইটাই। আপনার ডোমেইন কোনো কারণে যদি গুগলের কাছে কোনোভাবে পেনাল্টি খেয়ে থাকে, ধরেন পুরনো ডোমেইন না, নতুন ডোমেইন, আপনি 4 বছর ধরে ডোমেইনটা ইউজ করতেছেন, কোনো কারণে যদি কখনো পেনাল্টি খেয়ে থাকে, সেই ডোমেইনের আইসিও করে আপনি খুব একটা ভালো ফিডব্যাক আনতে পারবেন না। 7 নাম্বার, আশা করি ডোমেইন হিস্টোরি বুঝতে পারছেন। 7 নাম্বার, আমি এখানে 10-12টার বেশি আসলে আপনাদেরকে ডিসক্রাইব করতে পারবো না। দেখেন 7:42 বেজে গেছে, 200টা ফ্যাক্টর। এক্সাক্ট ম্যাচ ডোমেইন, এক্সাক্ট ম্যাচ ডোমেইন উপরের ওই কথাটার মতো। আপনি এমন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেন, যেই নামে এক্স্যাক্টলি ডোমেইন আছে, এই রকম ডোমেইন আপনি একটু চিন্তা করেন। আমার একটা ডোমেইন দেখি তো, এটা এখনো স্টাডি ইন, এটা নিয়ে আমি কাজ করছিলাম, ইন মালয়েশিয়া, স্টাডি ইন মালয়েশিয়া নামে একটা ডোমেইন থাকার কথা। এই যে স্টাডি ইন মালয়েশিয়া, দেখেন স্টাডি ইন মালয়েশিয়া, এরা উপরে আছে কেন ভাই? এরা ভাই এদের উপরে কি দিয়ে রাখছে? অ্যাড দিয়ে রাখছে, রাইট? এরা কি অ্যাড দিয়ে রাখছে, এগুলো তাহলে কাউন্টের বাইরে, এটা তো আমরা জানি ভালো মতো, অ্যাড চিনি ভালো মতো। 1 নাম্বার পজিশনে এ, 2 নাম্বার পজিশনে দেখেন এক্সাক্ট ম্যাচ হয়েছে, দ্যাটস ওয়াই এটা চলে আসছে। এই ওয়েবসাইটটার আমার আগের কোম্পানির ওনারের, উনি একটা নেগেটিভ এসইও পারপাসে, মানে এইটা দিয়ে পিবিএন, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক ক্রিয়েট করা যায়, এইটা দিয়ে উনি হিউজ পরিমাণ স্টুডেন্ট বা লিড জেনারেট করে। লোক এসইও ডিজিটাল মার্কেটিং কম বুঝে, বাট কিভাবে যেন জানছিল, ঠিক এই ডোমেইনটা কিনে ফেলছে স্টাডি ইন মালয়েশিয়া। এখন এইটা থেকে সে মোটামুটি ভালো রেসপন্স পায়। সো বুঝতে পারতেছেন, স্টাডি ইন মালয়েশিয়া এটাই বেসিক্যালি EMD, exact match domain. Okay, public versus private, who is জিনিসটা কি আগে একটু বুঝি। who is সার্চ দেই, whois.com। এই whois কথাটা এটা একটা প্রবাদ বাক্যের মতো ধরে নিতে পারেন যে এইটা খুব পপুলার একটা ওয়ার্ড। ওয়েবসাইটের মালিককে সেটা জানার জন্য whois.com খুব পপুলার একটা ওয়েবসাইট। আপনি কোন একটা ওয়েবসাইটের মালিক যদি জানতে চান, আপনি এই মালিক, ভ্যালিডিটি এসব যদি জানতে চান, এখানে এসে সার্চ দিতে পারেন, ঠিক আছে? এখন কি রে বাবা, চাইলাম কি দেখালি whois.com, আর এইখানে এন্টার ডোমেইন, এটা একটা ডোমেইন সার্চ দিয়েছি, বুঝি নাই। হ্যাঁ, কি বুঝি নাই, আবার বলেন। বুঝি যে ডোমেইন সার্চ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ হোন্ডা লাইভ বিডি, এটা প্রাইভেট করা সম্ভবত, ইয়েস। এটা মানে এই ক্লাস করাতে গেলে আমার মনে পড়ে যে এটা তো আমি প্রাইভেট করে রাখছি, এই যে এই জায়গাটাতে নেম ডোমেইন অ্যাডমিন অর্গানাইজেশন প্রাইভেট প্রোটেক্ট, কে কিনছে না কিনছে সেটার কোনো আগামাতা নাই। ডোমেইন প্রোটেক্ট, এখানে কোনো ইনফরমেশন, টেকনিক্যাল কন্ট্যাক্ট, এই জায়গাটাতে ওয়েট, এইটা হচ্ছে দেখেন 2021 সাল, 2019 সালে আমি প্রথম কিনছি। দেখেন 2021 সাল 10/2 বলতে হচ্ছে কি 2 তারিখ 10 মাস 2021 সালে আপডেটেড ডেট। আবার আচ্ছা না 1-2 তারিখে আপডেট করছি নাকি,
দাঁড়ান, রেজিস্ট্রেশন ডোমেন honda.com, রেজিস্ট্রেশন ডোমেইন, রেজিস্ট্রেশন হুইজ সার্ভিস হচ্ছে পাবলিক ডোমেইন registry.com। এইখানে ইউএসএ ডোমেইন রেজিস্ট্রেশন অ্যাডমিন লিমিটেড, এইখানের মধ্যে কোথাও ওই ইনফরমেশনটা দেওয়া নেই। তো স্বাধীন খান লেখা আছে, স্বাধীন না, এখানে সেই ইনফরমেশনটা দেওয়া নেই। কিন্তু এইখানে এইটা হচ্ছে সবার প্রথমে আমি ডোমেইনটা কিনছি হচ্ছে 10/12/2019 সালে, 10/12/2019 সালে, 10/2/2021 সালে ডোমেইনটাকে আপডেট করছি। আপডেট বলতে ডোমেইন ওই কোনো একটা ক্লাসের মধ্যে ডোমেইনটাকে রিস্টার্ট দিয়েছিলাম হয়তো, বা ডোমেইনের লক টক করে, মানে কোনো ক্লাসে কোনো কিছু দেখাইতে যা হয়তো বা চেঞ্জ করছি। যাই হোক, এক্সপায়ারি ডেটটা দেখেন 10/12/2021, এই বছরের 12 মাস, মানে শেষ ইয়ের দিকে আর কি, ঠিক 2 বছর পর আর কি এক্সপায়ারি ডেটটা শেষ হয়ে যাবে। সো এইখানে এসে আমি পাবলিকটা, মানে এই ওয়েবসাইটটার মালিক কে তার ব্যাপারে কোনো ইনফরমেশান দেখতে পারতেছি না। এটা গুগলও দেখতে পারতেছে না। গুগলের কথা হচ্ছে যদি ডোমেনের মালিকের নাম এরকম লুকানো থাকে, প্রাইভেট যদি থাকে, তাহলে তাকে সাসপেশিয়াস মানুষ হিসেবে ধরা হবে, তাকে এটার জন্য র্যাঙ্কিংয়ে ইফেক্ট করবে। প্রাইভেট হুইজ ইনফরমেশন মে বি এ সাইন অফ সামথিং টু হাইড। When I checked the whois on them, they all had whois privacy protection service on them. They are relatively unusual. Having whois privacy turned on is not automatically bad, but once you get several of these factors all together, you are often talking about a very different type of webmaster than the fellow who just has a single site show off. আচ্ছা, এই ভদ্রলোক হচ্ছে গুগলের এই এসইও রিলেটেড, তাদের গুগলের কোম্পানির এসইও রিলেটেড কোনো একজন পপুলার লোক, মানে আরও 2-1 ক্লাস আগে তার নিয়ে কথাবার্তা বলছিলাম। তো উনার কথা হচ্ছে যে পার্সোনালাইজড মানে প্রোটেকশন রাখাটা ঠিক আছে, প্রাইভেট রাখাটা ঠিক আছে, বাট আপনি প্রাইভেট রেখে যদি বাকি সেক্টরগুলো, উপরের এবং নিচের সেক্টরগুলো, নিচের ফ্যাক্টরগুলোতে ওকে থাকেন ওকে, বাট নিচের উপরের ফ্যাক্টরগুলো নিয়ে যদি আপনি কাজ না করেন, তাহলে সামথিং ইজ রং দেয়ার। সহজ কথা হচ্ছে পাবলিক রাখাটা হচ্ছে সেফ। কেনার সময়, আচ্ছা পাবলিক প্রাইভেট কখন রাখবো? কেনার সময়, ডোমেইন হোস্টিং কেনার সময় হচ্ছে আপনি পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন, সেই জিনিসটা আপনি মেনশন করতে পারেন। আচ্ছা, পেনালাইজড হুইজ ওনার। ইফ গুগল আইডেন্টিফাইজ এ পার্টিকুলার পারসন অ্যাজ এ স্প্যামার, ইট মেক্স সেন্স দ্যাট দে উড স্ক্রুটিনাইজ আদার সাইটস ওন্ড বাই দ্য পারসন। আপনি 10টা বিজনেস চালান, 10টা ডোমেইন কিনছেন, এর মধ্যে কিনে ইউজ করতেছেন, এর মধ্যে একটাতে হচ্ছে আপনি সামহাউ পেনাল্টি খেয়ে গেছেন, এটাতে এসইও নিয়ে কাজ করতে গেছেন, হয়তোবা ভালো প্রোডাক্ট সেল করেন, বাট এসইও নিয়ে এসইও রিলেটেড কিছু স্প্যামি কাজ করে ফেলছেন। ওই যে এখানে লেখা আছে স্প্যামার, আপনি আমরা এসইওতে স্প্যামিং কি সেটা নিয়ে খুব 2-3-4 ক্লাসের মধ্যে ইনশাল্লাহ বুঝতে পারবো, ক্লিয়ার হবে স্প্যামিং জিনিসটা কি। সো এরকম স্প্যামার বলতেছে আমি ধরেন এই ল্যাপটপটা ইউজ করে আলাদা আলাদা কোম্পানি থেকে ডোমেইন কিনছি, আলাদা আলাদা হোস্টিং ইউজ করতেছি, মানে টোটালি সব কিছু ডিফারেন্ট। গুগল তারপরও ট্র্যাক করতে পারবে, যেহেতু গুগলের আমরা ব্রাউজার ইউজ করে, গুগলের পক্ষে ট্র্যাকিং করাটা খুব সহজ। সো আপনি যদি কোনোভাবে একটা ওয়েবসাইটে গুগল পেনাল্টি দেয়, তাহলে বাকি ওয়েবসাইটের উপরে সেই ইফেক্টটা আসবে। কান্ট্রি টিএলডি এক্সটেনশন, কান্ট্রি টপ লেভেল ডোমেইন, কান্ট্রি টপ লেভেল ডোমেইন। আচ্ছা এইটা কি? দাঁড়ান, কোন ডোমেইনটা এরকম আমার পরিচিত আছে, কোন ডোমেইনটা আমার পরিচিত আছে? ক্যারিয়ার পাথস, হ্যাঁ ক্যারিয়ার paths.com.ud। আমরা এরকম প্রায় সময় দেখছি এরকম ডোমেইন, আপনারা আমরা সবাই মোটামুটি কম বেশি দেখেছি। ক্যারিয়ার paths.com, বাবারে বাবা, আচ্ছা উপরে চলে যাই। যাই হোক,
যেটার কথা বলতেছিলাম, এই যে শেষে বিডি, এইটাকে বলা হয় কান্ট্রি টিএলডি। টপ লেভেল ডোমেনের মধ্যে, আপনার ডোমেনের মধ্যে আপনি ডোমেনটা এমনভাবে কিনেছেন, সাথে ডট বিডি নিয়ে আসছেন। এটা বাংলাদেশের বিটিআরসি থেকে, এই ডোমেনটা নর্মালি কিনতে পাওয়া যায় না, এটা বাংলাদেশের বিটিআরসি থেকে কিনতে হয়। এই ডোমেনটা তারাই কিনে যারা লোকালি র্যাঙ্ক করাতে চায়, গুগল এখানে সেই কথাটাই বলছে, হ্যাভিং এ কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, যেমন CNPTCA, অনেক দেশের, ইউএস এর অনেকের, অস্ট্রেলিয়ার অনেকের, কানাডার অনেকেরই .com.ca বা direct.au.ca এরকম ডোমেনের শেষে এক্সটেনশন থাকে, এটাকে কান্ট্রি টপ লেভেল ডোমেইন এক্সটেনশন বলা হয়। ক্যান হেল্প দ্য সাইট র্যাঙ্ক ফর দ্য পার্টিকুলার কান্ট্রি, বাট ইট ক্যান লিমিট দ্য সাইটস অ্যাবিলিটি টু র্যাঙ্ক গ্লোবাল। আমি একটু আগে বলছি যে লোকালি র্যাঙ্ক করতে সাহায্য করে, যেহেতু বিডি আছে মানে বাংলাদেশে র্যাঙ্ক করতে সাহায্য করে, বাট অন্য কান্ট্রির জন্য খুব একটা ভালো রেসপন্স, অন্য কান্ট্রিতে মানে এটার ওয়ার্ল্ড ওয়াইড এসিও হবে না, লোকাল এসিওতে এটা র্যাঙ্ক করবে। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি আমাদের ডোমেইন ফ্যাক্টরস। এইটা আমি এতক্ষণ যে কথাবার্তাগুলো বলছি এটা হচ্ছে ডোমেইন রিলেটেড কথাবার্তা। এবার হচ্ছে পেজ লেভেল ফ্যাক্টরস। আচ্ছা, আগে চিনে নিই ভাই পেজ কি। আমি ধরে নিচ্ছি মোটামুটি কয়েকজন জানি পেজ জিনিসটা কি। একটা ওয়েবসাইট বেসিক্যালি পেজের কম্বিনেশন, 10টাও পেজ হইতে পারে, 1000টা পেজও হইতে পারে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। ওয়েবসাইটস আর কনসিস্ট অফ পেজেস। আমার ওয়েবসাইটের মধ্যে 30 থেকে 40টার মতো পেজ হবে। দারাজের ওয়েবসাইটে হয়তোবা লাখখানিক পেজ থাকতে পারে, উইবালির ওয়েবসাইটে লাখখানিক পেজ থাকতে পারে। এই পেজগুলো কিভাবে চিনব? যখন আমরা এক পেজ থেকে আরেক পেজে যাব। এখন আসি এইটা আমার হোম পেজ, এইটাও একটা পেজ। টোটাল এটাকে আমি কি বলতেছি? ওয়েবসাইটের এইটাকে কি বলতেছি আমি? এই পেজটাকে, ফার্স্ট পেজটাকে বলতেছি হোম পেজ। এইটাতে যাই, লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে কি বলতেছি? অ্যাবাউট আস পেজ। এটা হচ্ছে কি? অ্যাবাউট আস পেজ। আমি ব্লগে ক্লিক করি, আমাকে নিয়ে আসছে কোথায়? ব্লগের পেজে। ওকে, ব্লগের পেজের মধ্যে এবার এসে আমি অনেকগুলা প্যারাগ্রাফ দেখতেছি, এখানে চলে যাই। আমি এখন একটা ব্লগ কন্টেন্ট পেজে আছি, ব্লগ কন্টেন্ট, একটা স্পেসিফিক ব্লগ কন্টেন্ট পেজে আছি। সো আশা করি পেজটা আমরা বুঝতে পারছি, রাইট? পেজ কি? এগুলো পেজ হয় হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকতে পারে। পেজগুলো বেসিক্যালি কোন একটা স্পেসিফিক কন্টেন্ট রিলেটেড হয়ে থাকে। যেমন এই পেজটা হচ্ছে এই বাইকটার রিভিউ রিলেটেড কন্টেন্ট নিয়ে এই পেজটা ক্রিয়েট করা হয়েছে। আমরা একটু হোমে যাই, আমাদের হোম পেজটাতে আবার চলে আসি। এই পেজটা কি? এই পেজটা হচ্ছে স্পেসিফিক একটা বাইকের পেজ। এটাকে শর্টকাটে বলা হয় প্রোডাক্ট পেজ। একটা ওয়েবসাইটের মধ্যে যদি ধরেন আমার এখানে 8টা প্রোডাক্ট আছে, 8টা বাইকের মডেল আমরা সেল করি, এই 8টা আমাদের প্রোডাক্ট পেজ আছে। এখানে লোড হয়নি কেন দেখাই। এটা তো প্রাইস চেঞ্জ করা হয় নাই। এই যে এখানে এই বাইকটা কই আসতেছে না কেন? সি অল আওয়ার প্রোডাক্টস। এখানে গেলে আমাদের 1 2 3 4 এখানে যে কয়টা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সেগুলো আমাদেরকে এখানে শো করবে। 1 2 3 আল্লাহ, আচ্ছা শোটা চেঞ্জ করা হয়নি। আচ্ছা, ওকে। সো এটা আমরা বুঝতে পারতেছি, এইটাও একটা পেজ। এটা হচ্ছে আমার টোটাল অল প্রোডাক্ট পেজ। আমি যদি এখানে ক্লিক করে সি ডিটেইলসে ক্লিক করি তাহলে আমি স্পেসিফিক একটা পেজে চলে আসি, প্রত্যেকটা আলাদা আলাদা পেজ। এই জিনিসটা কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি? পেজ কি, ওয়েবসাইট কি? অনেকগুলো পেজ নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে থাকে। সব ক্ষেত্রে কমন হচ্ছে হোন্ডা লাইভ বিডি, মানে এই যে টপ লেভেল ডোমেইনটা কমন থাকে। এরপরে জাস্ট এক্সটেনশন চেঞ্জ বানিয়ে একটা পেজ চেঞ্জ হলো, এক্সটেনশন চেঞ্জ হবে, পেজ চেঞ্জ হবে। যতগুলো একটা ওয়েবসাইটে আমরা যখন পেজ কাউন্ট করতে দিই, আমাদের অনেক অনলাইন টুল আছে পেজ কাউন্টার দিয়ে যখন আমরা একটা ওয়েবসাইটকে সার্চ দিই যে ওয়েবসাইটে কয়টা পেজ আছে কাউন্ট করে দাও, তারা
ওই ওয়েবসাইটটার যতগুলো এই এক্সটেনশন আছে .com এর পরে এক্সটেনশন আছে ততগুলা চেক করে দেয়, যতগুলা আছে ততগুলা প্লাস এই যে হোম পেজ ততগুলা প্লাস এই হোম পেজ আমার টোটাল পেজের সংখ্যা। আমরা কি এটা বুঝতে পারছি? আমার কথা কি শোনা যায়? হ্যাঁ বুঝতে পারছি ভাই। জি ভাইয়া। বাকিরা সবাই কোনো ভাইয়া। কোনো জি ভাইয়া। কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ভালো মতো পেজের ব্যাপারে ক্লিয়ার হয়ে নেবেন সামনে, নাইলে মানে এইটার কারণে এটা যদি না বুঝেন এটার সাথে আর অনেক কিছু কানেক্টেড, দ্যাটস ইট। আচ্ছা, কিওয়ার্ড ইন দা পেজ টাইটেল, কিওয়ার্ড ইন দা পেজ সরি টাইটেল ট্যাগ, সরি আমি দেখে ভুল করছি, কিওয়ার্ড ইন দা টাইটেল ট্যাগ though not as important as it once was, আগে ইম্পর্টেন্ট ছিল, your title tag remains an important on page SEO signal। প্রত্যেকটা পেজের একটা টাইটেল ট্যাগ থাকে, টাইটেল থাকে, প্রত্যেকটা পেজের একটা টাইটেল থাকে। এই পেজের টাইটেল খুব সম্ভবত প্রোডাক্ট ডিটেইলস, এই পেজটার টাইটেল হচ্ছে প্রোডাক্ট ডিটেইলস। বেসিক্যালি কি মানে এটা একটা পেজ হলে পেজের মেইন টাইটেল লাইনটা এই পেজটা কি রিলেট, এটাই বেসিক্যালি টাইটেল পেজ বলা হয়। গুগল বলতেছে ওই টাইটেল পেজের মধ্যে যদি কিওয়ার্ডটা থাকে এইটা অটোমেটিক্যালি চলে আসে। এটা আমরা নিজেরা যদি নাও জানি, না জেনে যদি আমরা আমাদের পেজের টাইটেল লিখতে যাই, অবশ্যই মানে একজন ওয়েব ডেভেলপার যখন একটা এই পেজটার জন্য টাইটেল লিখতে যাবে, সে কি লিখবে? এই বাইকটার নাম দিয়েই কোনো একটা টাইটেল লিখবে, যে সিবিআর 150 আর মোটোজিবি এডিশন ডিটেইলস, এই টাইপের কোনো না কোনো টাইটেল না জেনেই দিবে, অটোমেটিক্যালি এই অপটিমাইজেশনটা হয়ে যাবে। কিওয়ার্ড ইন দ্য টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ স্টার্টস উইথ কিওয়ার্ড। ওই যে উপরে বলে আসছি, যদি টাইটেলের প্রথমে যদি কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড যদি রাখতে পারেন আপনার এসইওর জন্য ভালো। প্রত্যেকটা পেজের কম বেশি টাইটেল থাকে, ফ্রন্ট ইন্টে থাকে, মানে সামনে এটা কি এই ওয়েবসাইটটার সামনের সাইড যেটা আমরা ভিজিটর হিসেবে দেখতেছি, অবশ্যই এটার একটা ব্যাক এন্ড আছে না, ব্যাক এন্ডে আমরা টাইটেলটা বসাইতে পারি, ব্যাক এন্ডে আমরা টাইটেলটা বসাতে পারি, সামনেও বসানো হয়, একই টাইটেলটা পেছনেও বসানো হয়ে থাকে। সো এটা আমরা দেখবো ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে ব্যাক এন্ডের কাজকর্ম। এখানে সেই কথাটা বলা হয়েছে, টাইটেল ট্যাগ স্টার্টস উইথ কিওয়ার্ড। টাইটেলটা যাতে পেজের যে টাইটেলগুলো থাকবে প্রত্যেকটা পেজের টাইটেলের যাতে ফার্স্টে কিওয়ার্ডগুলো থাকে, কিওয়ার্ড বলতে ওই পেজটা কি রিলেটেড সেই কিওয়ার্ডটা যাতে থাকে। কিওয়ার্ড ইন দ্য ডেসক্রিপশন ট্যাগ, এই পেজটার ব্যাক এন্ডে টাইটেল ট্যাগ বসানোর একটা বক্স আছে, ডেসক্রিপশন ট্যাগ বসানোর একটা বক্স আছে। সো গুগলের কথা হচ্ছে টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন ট্যাগ বসানোর যে জায়গাটা সেখানের মধ্যে যাতে অবশ্যই কিওয়ার্ডটা থাকে। আমরা কি বুঝতে পারতেছি কিছুটা? ভাইরা না বুঝলে যে ভাই এই পয়েন্টটা বুঝি নাই, না ভাই বাকিরা চুপ থেকে মানে মানে খালি হাতে যাইবেন, বাকিরা চুপ থেকে খালি হাতে যাবেন। আমি বলতেছি ভাই, কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন H1 ট্যাগ। H1 ট্যাগটা কি? আমরা যখন ওয়েবসাইটের এই পেজটার মধ্যে কোনো H1 ট্যাগ দেওয়া নাই, আমি যদি একটা ব্লগ পেজে যাই অনেক H1 ট্যাগ দেখতে পাওয়া যাবে। এইটা হচ্ছে কি আমার মেইন টাইটেল ট্যাগটা, এটা হচ্ছে এই পেজের টাইটেল, এটা কি এই পেজের টাইটেলটা। ওকে ফাইন। এরপরে এখানে যে বড় বড় লেখাগুলো দেখতেছেন এগুলাকে বেসিক্যালি H1 ট্যাগ বলা হয়। দেখতে একই রকম, আপনাদেরকে আর একটু সহজ করে বোঝাই, আমরা যখন রচনা লিখি, রচনার প্রথম টাইটেলটা খুব বড় করে খাতায় ছোটকালে যখন লিখতাম
বড় করে লিখতাম। ধরেন গরুর রচনা লিখতে আমি অনেক বড় করে লিখতাম, রাইট? এটা ছিল কি আমাদের গরুর প্যারাগ্রাফের টাইটেল। এইবার আমরা কি দিব? সূচনা অথবা ভূমিকা। এইটাকে বেসিক্যালি H1 ট্যাগ বলা হয়। এরপর আমরা লিখতাম কি? বর্ণনা, তারপরে লিখতাম উপকারিতা, তারপরে লিখতাম অপকারিতা। এগুলা লিখার সময় আমরা কি করতাম? একটু মোটা করে লিখতাম, নিচে দাগ টাগ দিয়ে লিখতাম না। এইটাকেই বেসিক্যালি বলা হয় এই ওয়েবসাইটের ভাষায় মানে H1 ট্যাগটা দিয়ে, H1 ট্যাগ দিয়ে দেখেন এই কথাগুলো কি একটু বড় করে দেখা যাচ্ছে না? H1 ট্যাগ দিয়ে একটা কন্টেন্টকে ইম্পর্টেন্ট মার্ক দেওয়া হয়। গুগলের কথা হচ্ছে তুমি তোমার পেজের মধ্যে কোনো ইম্পর্টেন্ট কথা যখন লিখবা, কোনো পয়েন্ট যখন লিখবা, সেটাতে যাতে H1 ট্যাগটা থাকে। এখানে H1 ট্যাগ রিলেটেড কি কি কথাবার্তা বলা হয়েছে? হ্যাঁ বলেন। একটা পেজে H1 ট্যাগ ব্যবহার করার কোনো সীমাবদ্ধতা আছে? আমি বেশি ব্যবহার করলে সমস্যা হবে এরকম? বেশি ব্যবহার করলে অপ্রয়োজনে ব্যবহার করবেন না, অপ্রয়োজনে ব্যবহার করবেন না। যেখানে দরকার, আমার কথা হলো যে আপনি আমাদেরকে রচনায় দেখা গেছে রচনা লিখতে বলছে, আপনি পয়েন্ট বেশি পাওয়ার জন্য ধরেন আগে কিছু ছাড়া ছিল কি শুধুমাত্র এই যে আমাদের সূচনা ভূমিকা পয়েন্ট দেখে নাম্বার দিত। তো গুগল এরকম পয়েন্ট দেখে নাম্বার দেওয়া লোক না, সহজ কথা হলো এইটা। না আমি বলতে চাচ্ছি ভাই, আমি H1 ট্যাগ একটা ব্যবহার করে H2 3 4 এগুলো ব্যবহার এক্স্যাক্টলি ও এইটা করতে পারেন। H1 H2 H3 H4 চারটা ট্যাগ থাকে, H1 একটা ব্যবহার করতে পারেন। প্র্যাকটিক্যালি H1 ট্যাগ ইউজ না করে মানে H সিরিজের যে কোনো একটা ট্যাগ ব্যবহার করলে হবে। হ্যাঁ, H2 H3 H4 যাই করেন না কেন কোনো সমস্যা নাই। গুগলের কথা হচ্ছে এইটা TF-IDF, ভুলে গেছি এইটার মানে কি? এ ফ্যান্সি ওয়ে অফ সেইং হাউ অফেন ডাজ এ ডোমেইন ওয়ার্ড অ্যাপিয়ার ইন এ ডকুমেন্ট। আচ্ছা, দ্য মোর অফেন দ্যাট ওয়ার্ড অ্যাপিয়ার্স অন এ পেজ, দ্য মোর লাইকলি it is that the page is about the word. Google likely use a sophisticated version of TF-IDF. TF-IDF গুগলের একটা অ্যালগরিদম, যেটার মাধ্যমে একটা পেজের মধ্যে ওই পেজটা যেই রিলেটেড সেই রিলেটেড মানে কিওয়ার্ড মেইনলি মিন করছে কিওয়ার্ডকে। একটা পেজের মধ্যে কিওয়ার্ড কতবার আছে সেই কাউন্টারটা এই TF-IDF অ্যালগরিদমটা কাউন্ট করে থাকে। একটা পেজের মধ্যে কিওয়ার্ড কতবার আছে সেই কাউন্টারটা TF-IDF এর মাধ্যমে কাউন্ট করা হয়ে থাকে। সো এখানে বলা হচ্ছে, এখানে এই জায়গায় গুগল লাইকলি ইউজেস দি মোর অফেন দ্যাট ওয়ার্ড অ্যাপিয়ার্স অন এ পেজ, দ্য মোর লাইকলি ইট ইজ। সো এইখানে যে কথাটা বলা হয়েছে এখানে গুগল একটু মজা করেই বলতেছে যত বেশি আপনি কিওয়ার্ড ইউজ করবেন তত বেশি গুগলের এই অ্যালগরিদমটা ভালো মতো বুঝতে পারবে পেজটা কি রিলেটেড। এইটার মানে এই না যে আপনি 100 ওয়ার্ডের মধ্যে 20টা ওয়ার্ডই আপনি আপনার কিওয়ার্ডটা লিখে দিলেন। এরকম যদি করেন যে 100টা ওয়ার্ডের মধ্যে 20টা ওয়ার্ডই আপনি আপনার কিওয়ার্ড লিখে দিচ্ছেন, মানে অপ্রাসঙ্গিকভাবে ইন্টেনশনালি লিখে দিচ্ছেন, গুগল এটা সহজেই ক্যাচ করতে পারবে। এটার জন্য আপনাকে পেনাল্টি দিয়ে দিবে। এটাকে এক প্রকার স্প্যামিং বলা হয়। আমরা কিওয়ার্ড নিয়ে আরও জানবো, সমস্যা নেই। কিওয়ার্ড নিয়ে আরও কথাবার্তা বলবো, সমস্যা নেই। TF-IDF এটা নিয়েও আরও কথাবার্তা বলবো। কন্টেন্ট লেন্থ দেখেন সহজে। কন্টেন্ট লেন্থ বলতে কত ক্যারেক্টার বা কত ওয়ার্ডের হইতে হবে। 200 ক্যারেক্টারের কন্টেন্টগুলা গুগলের কাছে 2000 ওয়ার্ডের কন্টেন্টগুলো গুগলের কাছে খুব পছন্দের, 2000 ওয়ার্ডের বেশি। এই জন্য ভাই ব্লগ টক করতে যাবেন নিজেরা একটু বিরক্ত হবেন। বাইরের মানুষরা লম্বা ব্লগ পড়ে, বা আপনি যদি একটু ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কোনো ব্লগ পড়তে যান দেখবেন 3-4 ওয়ার্ডের ব্লগ, 3-4 হাজার ওয়ার্ডের ব্লগ, মানে পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবেন। সো গুগলের কথা হচ্ছে 2000 ওয়ার্ড মিনিমাম যদি লিখেন তাহলে আপনার ওই কন্টেন্টগুলোকে আমি এসইওতে বুস্ট দেব।
গুগলের কথা হচ্ছে এটা সবসময় আমরা আমাদের পক্ষে রাখা সম্ভব না। 2000 ওয়ার্ডের টপিকটা যদি কোনো কারণে ছোট হয়, ধরেন মানে এই ধরনের সিবি হর্নেট এটা লিখে হয়েছে মানে 700-800 ওয়ার্ডে, 600-700 ওয়ার্ডের কাছাকাছি। কিন্তু এটা নিয়ে আমি আর কিছু লিখার মতো পাচ্ছিলাম না, কোথা থেকে লিখবো? আমার পক্ষে লেখা সম্ভব না। লিখতে গেলে আমাদের উল্টা পাল্টা হাবিজাবি কথাবার্তা লিখতে হবে, ওইটাও কিন্তু গুগলের মানা। আমরা সে গত ক্লাসে অ্যালগোরিদম নিয়ে যখন কথা বলছিলাম, তখন এই হাবিজাবি কথাবার্তা না লিখার জন্য বারবার অ্যালগোরিদমগুলোর আপডেট আসছিল কিন্তু। সো মানে যদি কন্টেন্ট ছোট হয় কিছু করার নাই, আমরা সবসময় মেনটেন করতে পারবো না, বাট চেষ্টা করতে হবে যত বেশি ইনফরমেশন দিয়ে কন্টেন্ট লেখা যায়। এই তো টেবিল অফ কন্টেন্টস। আপনার কন্টেন্টের মধ্যে লেটস গেট রাইট ইনটু দ্য টেকনিক। কন্টেন্টের মধ্যে আপনি যদি এরকম পয়েন্ট হিসেবে ওই যে আমরা যে একটু আগে H1 H2 ট্যাগের কথা বলতেছিলাম, রচনাতে কি আমরা ভূমিকা লিখি, সূচনা লিখি, এইরকম উপকারিতা অপকারিতা লিখি। তো গুগলের কথা হচ্ছে ভাই তুমি তোমার কন্টেন্টের শুরুতে 2-4 লাইন লিখে তুমি কোন কোন টপিকে কথা বলবা, তুমি ভূমিকা, বর্ণনা, উপকারিতা অপকারিতা নিয়ে যে তোমার এই প্যারাগ্রাফের মধ্যে রচনার মধ্যে যে কথা বলবা, সেইটা একটু মানুষকে আগে পয়েন্ট আকারে বলে দাও। পয়েন্ট আকারে বলে দিলে গুগল ইভেন সার্চ মানে রেজাল্টের মধ্যে যখন কেউ আপনার এই টপিক রিলেটেড সার্চ দিবে, রেজাল্টের মধ্যে সুন্দর করে এখানে নিচে ওই পয়েন্টগুলোকে দেখেন, বিকাম এ সোর্স, পাবলিশ, স্কাইস্ক্র্যাপার, বিল্ডিংস, এগুলো আলাদাভাবে দেখাচ্ছে। So table of contents, using a link table of contents can help Google better understand your page's content. It can also result in site link. Site link কি আপনারা কি আমার কথা শুনতেছেন? কারেন্ট আসছিল আবার চলে গেছে, শুনতেছেন তো? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে ভাই শুনতে পাচ্ছি ভাই। গ্রেট। আচ্ছা ঠিক আছে। সো এখানে বলতেছে আপনাদেরকে কি করতে ভাই, টেবিল অফ কন্টেন্ট পয়েন্ট আকারে লেটস গেট রাইট ইনটু দ্য টেকনিক, এইভাবে পয়েন্ট দিয়ে দেওয়ার জন্য এগুলো পরবর্তীতে সাইট লিঙ্ক। আপনাদেরকে তো সাইট লিঙ্ক গুগল অ্যাডসে শেখানো হয়েছিল, সাইট লিঙ্ক হিসেবে দেখাচ্ছে। দেখেন সাইট লিঙ্ক হিসেবে দেখানো হবে, সাইট লিঙ্ক হিসেবে। এটা কি আমরা যদি অ্যাড দিই শুধু তখন দেখাবে নাকি নরমালি যদি আমরা এখন অ্যাডের কথা ভাই বলতেছি না, আমরা এখন অ্যাডের কথা বলতেছি না। আমি দারাজ নিয়ে সার্চ দেই, দারাজ লিখে সার্চ দিলাম। দারাজ নিয়ে সার্চ দেওয়াতে এইটা হচ্ছে হেডলাইন, নিচে দুইটা সাইট লিঙ্ক এক্সটেনশন দেখাচ্ছে। এখানে কি কোথাও অ্যাড লেখা আছে? নাই। এইটা গুগল গিফট করে। সহজ কথা, গুগল যখন দেখে একটা ওয়েবসাইট মোটামুটি পপুলার, তাকে সাইট লিঙ্ক গিফট করে দেয়। এটা আলাদাভাবে আনার কোনো ওয়ে নাই। ওয়েবসাইটটা যদি ঠিকমতো ডেভেলপ করা হয়, ঠিকমতো এসইও করা হয়, গুগল এইভাবে গিফট হিসেবে তাকে সাইট লিঙ্ক এক্সটেনশনটা দিয়ে দেয়। বুঝাতে পারছি? জি ভাই। ওকে, কিওয়ার্ড ডেনসিটি, আল্লাহ রে। আচ্ছা, আমরা কিওয়ার্ড আজকে আমরা এই লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই কিওয়ার্ড ডেনসিটি নিয়ে, এগুলো নিয়ে আলটিমেটলি কথাবার্তা হয়ে যাবে। আমরা আপাতত এই টপিকটা স্কিপ করে যাই, আপনারা এখান থেকে বাকিগুলো দেখে নেবেন। কেউ দেখে কোনো টপিক যে ভাই আমি 35, 36, 37 বুঝি নাই, কোনো সমস্যা নেই, আপনি আমার কাছে নিয়ে আসেন, আমি আবার এটা বুঝিয়ে দিব। এখন ক্লাসের মধ্যে 200টা ফ্যাক্টর কভার করা পসিবল না। এখানে কয়টা আছে? কারেন্ট মন মতো আসতেছে যাচ্ছে, যাক সমস্যা নেই, আমি আমার ডেটা দিয়ে ক্লাস করতেছি। 205, 208টা। এগুলোর মধ্যে কোনো মার্কেটারের পক্ষে, খুব এক্সপার্ট লেভেলের, 10 বছর ধরে এসইও করতেছে, তার পক্ষে 206টা মুখস্থ রাখা পসিবল। কোনো মার্কেটারের পক্ষে 206টা মুখস্থ রাখা পসিবল না, 206টা মেনটেন করা পসিবল না। যতগুলা পারা যায় ততগুলো আপনারা মাথায় রাখতে হবে। If you want to be a good SEO optimizer. ওকে, আচ্ছা। সো আজকের এই র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে মোটামুটি আলোচনা করলাম ভাই। নিজেরা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। এক্সপ্লোরিং এর ডিজিটাল মার্কেটিং, এটা টোটালি এক্সপ্লোর করার একটা জায়গা। আশা করি মোটামুটি
র্যাঙ্কিং ফ্যাক্টরের ব্যাপারে আইডিয়া হয়েছে। এবার আসে হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড। এটা আপনারা খুব ভালো মতো জানেন, যেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে থাকি সেটা একটা ওয়ার্ডও হতে পারে, 10টা ওয়ার্ডও হইতে পারে। নাম্বারের সাথে, ওয়ার্ডের নাম্বারের সাথে এই হোন্ডা লিভো প্রাইস ইন বাংলাদেশ 3, 2, 5টা ওয়ার্ড, এটাও একটা কিওয়ার্ড। আইডি ইন এসইও, এলডি ইন এসইও কোয়াক, এটাও একটা কিওয়ার্ড। মজ এক্সটেনশন, গুগল মাই বিজনেস, এগুলা গুগল অ্যাডসেন্স, প্রত্যেকে এক একটা কিওয়ার্ড। ওকে, টাইপস অফ কিওয়ার্ড, কিওয়ার্ড কত ধরনের হয়ে থাকে, এইটা আমার কাছে ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে থাকার কথা। কোলেস ট্রাস্ট আর ইম্পর্টেন্ট থিংস। আচ্ছা, এবার আমরা কিওয়ার্ড টাইপ সম্পর্কে একটু জানবো। We will learn about keyword types. নর্মালি আমরা মোটামুটি 18 ধরনের কিওয়ার্ড, মোটামুটি অ্যাক্টিভ কিওয়ার্ড যেগুলো মোটামুটি আর কি চলে কিওয়ার্ডগুলো, সেই 18টা কিওয়ার্ডকে টোটালি 6টা ভাগে ভাগ করা হয়েছে। সবার প্রথম মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড। মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড, কাস্টমার আইডেন্টিফাইং। আচ্ছা, এদের মধ্যে দেখেন টাইপস অফ টার্গেটিং কিওয়ার্ড। দ্য টাইপস কিওয়ার্ড ক্যাটাগরি ইজ জিও টার্গেটেড কিওয়ার্ডস নোট। তার আমি একটু বলতেছি। আচ্ছা, টাইপস অফ, এখানে টোটাল 18, এখানে একদম নিচে নামতে থাকলে টোটাল আমাদের 18 রকমের কিওয়ার্ডের ব্যাপারে আইডিয়া হবে। সবার প্রথমে এখানে 6 ধরনের কিওয়ার্ডের কথা বলা হয়েছে। এই 6 ধরনের কিওয়ার্ড যখন শেষ হবে তখন কিওয়ার্ড লেন্থ বাই লেন্থ, মানে কিওয়ার্ডের লেন্থের উপর বেস করে কিওয়ার্ড কত রকমের হয় সেটা জানা যাবে। সবার প্রথম হচ্ছে মার্কেটের উপর। প্রথমে হচ্ছে এই যে টাইপস অফ টার্গেটিং কিওয়ার্ডস, কই গেল এদিকে, এই লেখাটা কি, টার্গেটিং কিওয়ার্ডস, কিওয়ার্ড বাই লেন্থ, অনসাইট কিওয়ার্ডস, গুগল অ্যাডস কিওয়ার্ড, বায়ার কিওয়ার্ড। টোটাল এই 5 ধরনের টাইপের মধ্যে আমরা টোটাল 18 রকমের, এই 5টা টাইপের প্রত্যেকটার ভিতরে 1টা 2টা 3টা করে আছে। এই টার্গেটিং কিওয়ার্ড যেটা, সেটার মধ্যে 6 ধরনের কিওয়ার্ড আছে। সবার প্রথম কিওয়ার্ড হচ্ছে মার্কেটিং সেগমেন্ট কিওয়ার্ড। একদম সিম্পল নর্মাল যে কোনো প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডকে মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড বলা হয়। এটার মধ্যে মানে এই টাইপটা নিয়ে খুব একটা বেশি চিন্তা করার কিছু নাই, যে কোনো প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডকেই মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড বলা হয়। তারপর হচ্ছে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস, যেটা দিয়ে কাস্টমার নিজেকে সামহাউ ডিফাইন করে ফেলে। কেমন এক্সাম্পল দিয়েছে, রানিং শুজ ফর ওমেন। এটা দিয়ে আমরা সহজে বুঝে নিতেছি যে সার্চ দিচ্ছে সে ওমেন, অথবা তার ওমেনের ব্যাপারে ইন্টারেস্ট আছে, সে তার বউ বাচ্চা গার্লফ্রেন্ডের জন্য রানিং শুজ খুঁজতেছে। এইটাকে কাস্টমার ডিফাইনিং, যেই কিওয়ার্ডটা দ্বারা কাস্টমার নিজেকে ডিফাইন করে, একজন মার্কেটার কাস্টমারের ব্যাপারে জানতে পারে, সেটাকে বেসিক্যালি কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলে। এবার আসে হচ্ছে প্রোডাক্ট কিওয়ার্ডস। একদম স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে যদি কেউ সার্চ দেয়, নাইক ফ্লেক্স কিওয়ার্ড, রিয়েলমি 9C, একদম ডিরেক্ট কেউ যদি শুধুমাত্র প্রোডাক্টের নাম দিয়ে সার্চ দেয় তখন সেটাকে কি বলা হয়, প্রোডাক্ট কিওয়ার্ড বলা হয়। ব্র্যান্ডেড কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, এখানে কোনো স্পেসিফিক প্রোডাক্টের নাম বোঝাচ্ছে না, এখানে একটা ব্র্যান্ডকে মেনশন করে সেই ব্র্যান্ডের কমন প্রোডাক্টগুলোর ব্যাপারে সার্চ দেওয়া হচ্ছে। এই কিওয়ার্ডটা প্রোডাক্ট কিওয়ার্ড কেন, একটা স্পেসিফিক প্রোডাক্টকে ইন্ডিকেট করতেছে। আর ব্র্যান্ডেড কিওয়ার্ডস মানে কি, একটা ব্র্যান্ডের নাম দিয়ে, যেমন আমি স্যামসাং এর ফোন কিনবো, আমি স্যামসাং যে সিরিজ ফোন, স্যামসাং নোট সিরিজ লিখে সার্চে দিচ্ছি, এটাকে বেসিক্যালি ব্র্যান্ডেড কিওয়ার্ড বলা হয়। ওকে, কম্পিটিটর কিওয়ার্ডস। কম্পিটিটর কিওয়ার্ডস বলতে আমি শেষ ক্লাসে বলছিলাম, কেউ মনে জিজ্ঞেসও করছিলেন, আপনি অ্যাডিডাস কোম্পানির জুতা সেল করেন, আপনি আপনার ওয়েবসাইটের কিওয়ার্ডগুলোর মধ্যে নাইক রানিং শুজ এই কিওয়ার্ডটা অ্যাড করতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কম্পিটিটরের কিওয়ার্ড অ্যাড করাকে কম্পিটিটর কিওয়ার্ড বলা হয়।
আপনি এই পার্সপেক্টিভে ইউজ করতেছেন যে কেউ যদি নাইক লিখে সার্চ দেয় তার এগেনস্টে যদি আমার রেজাল্টটা আসে, এরকম রেজাল্ট আনাটা খুব টাফ। গুগল আপনার ওয়েবসাইটে কি বেচেন ভালো মতো জানে, তারপরও অনেকে দিয়ে রাখে। এরকম কম্পিটিটরের কিওয়ার্ড দিয়ে রাখলে যদি রেজাল্ট, সার্চ রেজাল্টে যদি আপনার ওয়েবসাইটটা দেখায়, সামহাউ সে আপনার প্রোডাক্টগুলো দেখে যদি কনভিন্স হয়ে আপনার থেকে অর্ডার দিয়ে দেয়, এই নগণ্য চান্সের উপর বেস করে কম্পিটিটর কিওয়ার্ডগুলো ইউজ করা হয়ে থাকে। দয়া করে বারবার বলতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে করবেন। ফর নাইক এ কম্পিটিটর কিওয়ার্ড কুড বি রিবক রানিং শুজ। নাইকের জন্য নাইক চাইলে তার ওয়েবসাইটের মধ্যে রিবক রানিং শুজ এই কিওয়ার্ডটা ইউজ করতে পারে রিবকের কাস্টমার টানার জন্য। জিও টার্গেটেড কিওয়ার্ড, এটার একটা সহজ উদাহরণ হচ্ছে, আজকে আমি সার্চ দিয়েছি রেস্টুরেন্টস নিয়ার মি, রেস্টুরেন্টস নিয়ার মি, রেস্টুরেন্টস ইন ওয়ারি, রেস্টুরেন্টস ইন গুলশান, শু, মোটরসাইকেল শপ ইন বাড়িধারা। এগুলো বেসিক্যালি লোকেশন, জিওগ্রাফিক্যাল, জিও মানে কি জিওগ্রাফিক্যাল লোকেশন। টেম্পা রানিং শু স্টোর, টাম্পা কি আমেরিকার একটা জায়গার নাম, টাম্পাতে রানিং শু স্টোর কোথায় আছে সেটা জানার জন্য মানুষজন সার্চ দিয়ে থাকে। এই যে যত রকমের কিওয়ার্ডগুলো ব্যাপারে আপনাদেরকে এখানে আমি বলতেছি, এগুলো সবচাইতে বেশি মানে মানুষজন, মানুষের সাইকোলজি এইরকম যে মানুষ সবচাইতে বেশি পরিমাণে এই টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়। আপনি যখন আপনার বিজনেসের জন্য, আপনার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ডগুলো ইনপুট দিবেন, তখন এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হইবে। টাম্পা রানিং শু স্টোর, জিও টার্গেটেড কিওয়ার্ডস, এই টোটাল 6টা কিওয়ার্ড গেল। এগুলো দিয়ে আমরা আমাদের কাস্টমারদেরকে টার্গেট করতে পারি ডিরেক্ট, এই জন্য এটাকে টার্গেটিং কিওয়ার্ড বলা হয়। এরপরে যদি আসি কিওয়ার্ডস বাই লেন্থ, এবার লেন্থের উপর বেস করে, দৈর্ঘ্যের উপর বেস করে কিওয়ার্ডের ইম্পর্টেন্স, এটার জন্য 3 ভাগে ভাগ করা হয়েছে: শর্ট টেইল কিওয়ার্ড, মিড টেইল কিওয়ার্ডস, লং টেইল কিওয়ার্ডস। এবার একটু নিচে নামি, দেখেন সবচাইতে বেশি মানুষজন সার্চ দেয় শর্ট টেইল কিওয়ার্ডস দিয়ে। ওয়ার্ডপ্রেস থিমস, সবচাইতে মানে 2 ওয়ার্ডের মধ্যে শর্ট টেইল, এইটা দিয়ে, এটাকে শর্ট টেইল কেন বলা হচ্ছে, এটা ছোট দেখেই যে শর্ট টেইল বলা হচ্ছে মানে ডেফিনিটলি এইরকম না। শর্ট টেইল বলতে এমন কিওয়ার্ডগুলোকে বোঝানো হচ্ছে যেগুলো দিয়ে স্পষ্ট ক্লিয়ারলি এর মিনিং গুগল বুঝতে পারে না বা কোনো সার্চ ইঞ্জিন বুঝতে পারে না। আপনি খুব শর্টকাটে সার্চ দিয়েছেন, যে কারণে গুগল আপনাকে ঠিক রেজাল্ট দিতে পারবে না, বা আপনি যখন লেস পটেনশিয়াল কোনো লোক হবেন, আপনি অযথা সার্চ দিবেন, তখন জেনারেলি আপনি শর্ট কিওয়ার্ড বা শর্ট টেল কিওয়ার্ডে সার্চ দিবেন। এই গ্রাফটা দেখেন, শর্ট টেল কিওয়ার্ড দিয়ে সবচাইতে বেশি সার্চ দেওয়া হয়, সার্চ ভলিউম। সার্চ বেশি বা কম দেওয়ার ব্যাপারটাকে সার্চ ভলিউমের মাধ্যমে কাউন্ট করা হয়। সার্চ ভলিউম হাই, সার্চ ভলিউম লো, এগুলো গুগল অ্যাডসের ক্ষেত্রে, বা আমি হয়তো বা এর আগে একটু টুকটাক বলছি, এখন আবারও ক্লিয়ার করতেছি। সার্চ ভলিউম এইটার মানে প্রতি মাসে বা একটা স্পেসিফিক টাইমে কি পরিমাণ সার্চ দেওয়া হয়, কম দেওয়া হয় নাকি বেশি দেওয়া হয়। সো বলা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডগুলো দিয়ে সবচেয়ে বেশি সার্চ দেওয়া হয়, বাট কনভার্সন রেট, কেনার পরিমাণ, এই কাস্টমারগুলো পটেনশিয়াল খুবই কম হয়। তারপরে মিড টেল কিওয়ার্ডগুলো কোনটা, ওয়ার্ডপ্রেস থিমস ফর ব্লগ, এই কিওয়ার্ডটা আগের কিওয়ার্ডের চাইতে একটু স্পেসিফিক। যে খুঁজতেছে সে ফর ব্লগ লিখাতে বোঝা গেছে যে সে শুধুমাত্র ব্লগ সাইটের জন্য, সে কোনো প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট বানাবে না, সে শুধু ব্লগ সাইট বানাবে, সেজন্য ওয়ার্ডপ্রেস থিম খুঁজতেছে। আর একটু বেশি ক্লিয়ার হয়ে গেল, ওয়ার্ডপ্রেস থিমস ফর ব্লগ এই টাইপের, এটাকে মিড টেইল কিওয়ার্ড বলা হয়। এটার সার্চ ভলিউম মোটামুটি ভালো, কনভার্সন ভলিউমও মোটামুটি ভালো। ফাইনালি হচ্ছে লং টেইল কিওয়ার্ড, ফ্রি রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস থিমস ফর ব্লগ, এটা অনেক লম্বা লেজ বিশিষ্ট কিওয়ার্ড।
এগুলো দিয়ে সার্চ হয় কম, সার্চ ভলিউমটা দেখেন অনেক কম, কিন্তু এটার কনভার্সন রেট খুব হাই। তার মানে কি, যারা লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় তাদের কেনার সম্ভাবনা খুব বেশি। সাপোজ যে শুধু হোন্ডা লিভো নিয়ে সার্চ দিয়েছে, সে প্রোডাক্ট কিনবে কি কিনবে না এইটার কোনো ঠিক ঠিকানা নাই। বাট যে হোন্ডা লিভো প্রাইস ইন বাংলাদেশ এইটা লিখে সার্চ দিয়েছে, তার কেনার ব্যাপারে ইন্টারেস্ট বেশি আছে। সো কিওয়ার্ড লেন্থের উপর বেস করেও আমরা কিওয়ার্ডটাকে কি ইম্পর্টেন্ট বা নাকি লেস ইম্পর্টেন্ট, এই কিওয়ার্ড দিয়ে যারা আসতেছে, যে ট্রাফিকগুলো এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে, তারা পটেনশিয়াল নাকি সুপার পটেনশিয়াল না লেস পটেনশিয়াল, এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারি। তারপরে লেন্থের ব্যাপারটা গেল, টাইপস অফ কিওয়ার্ডস বাই লেন্থ এই টপিকটা গেল। এইবার আসি হচ্ছে টাইপস অফ অনসাইট কিওয়ার্ড। এইটা আমাদের ওয়েবসাইটে ইউজ করার ক্ষেত্রে, মানে ওয়েবসাইটে ইউজ করার ক্ষেত্রে আমাদের এই দুই রকমের কিওয়ার্ড আমরা ইউজ করে থাকি। একটা কথা বলে রাখি, এইখানে আমি কিন্তু ডিফারেন্ট কিওয়ার্ড চেনাচ্ছি না আপনাদেরকে। মানে ওয়ার্ডপ্রেস থিমস একটু বোঝার চেষ্টা করেন। এইটা সামহাউ ব্র্যান্ডেড কিওয়ার্ডস এর মতো। ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস কি ভাই একটা ব্র্যান্ড, থিমস হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের একটা প্রোডাক্ট ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমস। ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে, ওয়ার্ডপ্রেসের টুল আছে, বহুত কিছু আছে, ওয়ার্ডপ্রেসের এরকম থিমও আছে। একটা কিওয়ার্ডকে কত রকম ভাবে দেখা যায় বেসিক্যালি আমরা সেই জিনিসটা বোঝার চেষ্টা করতেছি এখানে। এই ওয়ার্ডপ্রেস থিম এটা একটা ব্র্যান্ডেড কিওয়ার্ডও, ওয়ার্ডপ্রেস থিম একটা শর্ট টেল কিওয়ার্ডও। সামনে আমরা আরো পড়বো এই যে অনসাইট কিওয়ার্ড। এই অনসাইট কিওয়ার্ড বেসিক্যালি আমরা ইউজ করে থাকি ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করে থাকি, আজকে ক্লাসের ভিডিওটা কি দিছে এখনো দেই নাই না, দিয়ে দিতে হবে। সো যেটা বলছিলাম টাইপস অফ অনসাইট কিওয়ার্ড, এটা আমরা আমাদের ওয়েবসাইটে যে কিওয়ার্ডগুলো ইউজ করব। ওয়েবসাইটে কোন কিওয়ার্ডগুলো ইউজ করব, যেগুলো দিয়ে মানুষজন অ্যাকচুয়ালি সার্চ দেয়। বেসিক্যালি মানুষজন যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দেয়, দিতে পারে, সেগুলো আমরা রিসার্চ করব, তার উপর সেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করব। এখন ওয়েবসাইটে আমরা দুই রকমের কিওয়ার্ড ইউজ করি, একটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড আর একটা হচ্ছে রিলেটেড অর এলএসআই কিওয়ার্ড। আচ্ছা, প্রাইমারি কিওয়ার্ড কি, মেইন যে কিওয়ার্ডটা সেটাকে বেসিক্যালি প্রাইমারি কিওয়ার্ড বলা হয়ে থাকে। যেই মেইন কিওয়ার্ডটা, আমি আবারও আমার এই পেজটাতে চলে যাই, আপনাদেরকে এখনই ব্রেক দিয়ে দিচ্ছি, বাস একটু লম্বা সময় ক্লাসটা নিব। এই ওয়েবসাইট, এই পেজটার, আমার ওয়েবসাইটের এই পেজটার প্রাইমারি কিওয়ার্ডটা হচ্ছে হোন্ডা সিবি হর্নেট বা সিবি হর্নেট। এটা হচ্ছে প্রাইমারি বা মেইন কিওয়ার্ড। আমরা মেইন কিওয়ার্ডের পাশাপাশি আমাদেরকে একটা পেজের জন্য কিছু রিলেটিভ কিওয়ার্ড বা সাপোর্টিভ কিওয়ার্ড বা এলএসআই, লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড বলা হয়, মানে খুব কাছের কিওয়ার্ড। সিবি হর্নেট এটার সাথে কাছের কিওয়ার্ড হতে পারে হোন্ডা 165cc বাইক, হোন্ডা মোটরসাইকেল ইন বাংলাদেশ। কে আসছে? মুনতাসির মিরাজ। আরে অটো থাকাতে ঢুকে গেছে। মুনতাসির মিরাজ সাহেব, আপনি এখন কোথা থেকে আসছেন? ভাইয়া ফার্স্টে ঢুকতে চাইছিলাম কিন্তু এন্ট্রিও হয় নাই। ফার্স্টে ঢুকতে চাইছেন 7টার দিকে, এরপর 8:25-এ দ্বিতীয় চেষ্টা করছেন, এরকম কিছু? জি ভাইয়া। এটার মানে কি? এটার মানে আমারে বুঝান। 7:25-এ ঢুকতে চাইছেন আপনি, আবার আমার বিশ্বাসও করতে বলতেছেন যে আপনি ঢুকতে পারেন নাই, 7টার দিকে ঢুকতেছে, এরপরে 1 ঘন্টা 25 মিনিট পর আপনি চেষ্টা করলেন দ্বিতীয় চেষ্টাটা।
আপনি ড্রপ আউট হয়েছিলেন, ড্রপ আউট থেকে এনে লাভটা কি হয়েছে সেটা বলেন। বা 7টা পর্যন্ত ঢুকতে চাইছি পড়াতে, তো হ্যাঁ ইয়া আবার কারেন্ট চলে গেছিল মাঝখান দিয়ে, এখন আবার আসছে ভাই। তা আপনি মোবাইল দিয়ে ঢুকতে পারতেন। জি ভাই। আমি বুঝলাম না। ভাই দেখেন, আমি কোভিডের পেশেন্ট, এটাতে আমার খুব একটা বেশি সমস্যা হয় নাই। আমার এর আগের বার হওয়ার পরও আমার ইমিউনিটি সিস্টেম ভালো, যে কারণে শারীরিকভাবে কোনো সমস্যা হয় না, বাট আফটার ইফেক্টটা খুব বেশি, আমার মাথাটা মারাত্মক গরম থাকে। এর আগের বারও কোভিডের পরে আমি কিছু সিরিয়াস ঝামেলা করে ফেলছিলাম, প্রথমে টের পাই নাই বা বুঝি নাই কী ব্যাপার, মানে এরকম ঘটনা ঘটানোর তো কথা না। পরে মানুষের সাথে কথাবার্তা বলে বুঝতে পারছি এটা হচ্ছে কোভিডের একটা আফটার ইফেক্ট সিমটম। কনসেন্ট্রেশন, স্ট্রেংথ, মন মেজাজ খুব খারাপ থাকে। এখন আপনারা যদি এই সব কাজকর্ম করেন, সকালবেলা ক্লাসটাকে ব্যাপক ধুয়েছি, এই টাইপের বাহানা, এই টাইপের কথাবার্তা দয়া করে আমাকে বলবেন না। ঢোকার কুলে আপনাদেররা এতদিনে বুঝে যাওয়ার কথা, ঢোকার কুলে 7:10 পরে ঢুকবেন, তারপরে দয়া করে মিস হয়ে গেলে ভিডিও দেখে নেবেন, আমার ক্লাসে আর ঢুকতে পারবেন না। আপনাদের আর 7-8টা ক্লাস আছে। আই রিপিট, 7:10 আগে ঢুকতে পারলে ঢুকবেন, কারেন্ট না থাকলে ওই দিন আর ঢুকার দরকার নাই। স্কুলে যদি আপনারা 8টার ক্লাস 8:30 9টায় ঢুকেন, স্কুলের রুলটাও এরকম ছিল, সবাই এখানে স্কুল কলেজ পার করে আসছেন। এখানে অনেকে অফিস করেন, জানেন 9টার অফিস 9:30টায় ঢুকলে কি হয়। ওকে, সো প্রাইমারি কিওয়ার্ড বলতে আমরা এটার মেইন কিওয়ার্ডটাকে বুঝতেছি, আর এলএসআই বা রিলেটিভ কিওয়ার্ড বলতে এটার কাছের কিওয়ার্ডগুলোকে বুঝতেছি। এক কথায় যদি প্রোডাক্টের কোনো সিনোনিম থেকে থাকে, সেই সিনোনিমাস কিওয়ার্ডগুলোকে আমরা মিন করতেছি। আমি যদি একটা এক্সাম্পল দিই, এই পেজটার জন্য সেট করা আছে অবশ্য, এটার প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে সিবি হর্নেট, আর এটার এলএসআই অর রিলেটেড কিওয়ার্ড হচ্ছে সিবি হর্নেট 160R, সিবি হর্নেট সিবিএস এডিশন, সিবি হোন্ডা, সিবি হর্নেট 160R। এই কিওয়ার্ডগুলোকে আমি একটু ইন্ডিকেট করে দিই। এই কিওয়ার্ডগুলোকে বলা হয় রিলেটেড কিওয়ার্ড, এইটাকে বলা হয় রিলেটেড কিওয়ার্ড। আর এলএসআই কিওয়ার্ডটা বলি 165cc বাইক ইন বাংলাদেশ, একটু আলাদা করে কালার চেঞ্জ করে দিচ্ছি। তারপরে হচ্ছে হুন্ডা 165cc বাইক, এই দুইটা বুঝতে পারতেছেন। এলএসআই লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিংটা বেসিক্যালি হচ্ছে এ বাইককে ইনডিরেক্টলি ইন্ডিকেট করে এমন সব কিওয়ার্ডগুলো, আর রিলেটেড কিওয়ার্ডটা হচ্ছে এ বাইকের খুব কাছের কিওয়ার্ডগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। সো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ডগুলো ইউজ করার ক্ষেত্রে আমি আরেকটা কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝে রাখেন। আমরা আমাদের ওয়েবসাইটের জন্য টোটাল ওয়েবসাইটের জন্য কিছু কিওয়ার্ড ইনপুট দিয়ে থাকি। টোটাল ওয়েবসাইটটার জন্য কিছু কিওয়ার্ড ইনপুট দিয়ে থাকি। পরবর্তীতে প্রত্যেকটা স্পেসিফিক পেজের জন্য
প্রত্যেকটা স্পেসিফিক পেজের জন্য আলাদা আলাদা কিছু কিওয়ার্ড ইনপুট দিয়ে থাকি। যেমন এই পেজটার ব্যাক এন্ডে যদি আমরা একটু ভিউ সোর্সে যাই, ভিউ পেজ সোর্স এখানে যাই, কিওয়ার্ড কোথায়? কিওয়ার্ড দেখতে পাচ্ছি না কেন? কিওয়ার্ড কিওয়ার্ড এই যে দেখেন, অনেক কিওয়ার্ড ইউজ করা হয়েছে। এগুলো হচ্ছে আমার এই ওয়েবসাইটের জন্য প্রায় 15-20টা কিওয়ার্ড ইউজ করছি। এগুলো হচ্ছে আমার ওয়েবসাইটটাকে ইন্ডিকেট করে এমন সব কিওয়ার্ড, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার ওয়েবসাইটটাকে ইন্ডিকেট করে অনেকগুলা কিওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন। এরপর একটু আগে যে পেজ বুঝাইছি, এই পেজের জন্য আমাকে আবার কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। এইটা যেহেতু স্পেসিফিক একটা পেজকে ইন্ডিকেট করছে, এটার কিওয়ার্ডগুলো স্পেসিফিক এই পেজকে ইন্ডিকেট করেই হবে। এই পেজের জন্য কিওয়ার্ড হচ্ছে এইগুলো, হর্নেট রিলেটেড। এই পেজটা হচ্ছে হর্নেট রিলেটেড, কিওয়ার্ডটাও কিওয়ার্ডগুলোও হবে হর্নেট রিলেটেড, এটার যে ইউআরএল এক্সটেনশন আছে সেটাও হবে হর্নেট রিলেটেড। বাট যে মেইন হোম পেজটা আছে বা মেইন যে ওয়েবসাইটটা আছে, এইটার মধ্যে আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমি হর্নেটের কথা বলতে পারবো, সিবি হর্নেট স্পেসিফিকেশন, সিবি হর্নেট প্রাইসিং বাংলাদেশ, যতগুলো প্রোডাক্ট আছে অথবা আমার বিজনেসটাকে যত রকম কিওয়ার্ড দিয়ে সার্চ মানুষজন দিতে পারে, সব রকম কিওয়ার্ড আমরা আমাদের মেইন কিওয়ার্ড লিস্টের মধ্যে রাখবো। আমি কি এটা বুঝাইতে পারছি? এই জিনিসটা কি বুঝতে পারছেন? কিওয়ার্ড কোথায় কোথায় রাখবো আমরা? জি ভাই, বুঝতে পারছি। বাকিরা চুপ কেন ভাই? আপনারা না বল। জি ভাই, বুঝতে পারছি তো। দুইজন বুঝতে পারছেন, বাকিরা? আমরা আমাদের হোল ওয়েবসাইটের জন্য কিছু জেনারেল কিওয়ার্ড রাখি, কিওয়ার্ড ব্যাক এন্ডে ইনপুট দেই, আর প্রত্যেকটা পেজের জন্য স্পেসিফিক ওই পেজটাকে ফোকাস করে কিছু কিওয়ার্ড ইউজ করি। সহজ কথা। বাকিরা যারা যারা বুঝছেন তারা একটু কথা মুখ খোলেন। ভাইয়া, জি হ্যালো বলেন, শিহাবুল ইসলাম ভাই। ভাইয়া, একটা প্রশ্ন আছে। আমরা যখন কোনো ওয়েবসাইটকে যখন আবার ওই যে ইয়ে করি, ব্যাক এন্ডে যখন কাজ করি, তখন হচ্ছে যে মাস্টার লেআউট থাকে একটা, অর্থাৎ আমরা তো কিওয়ার্ড ব্যবহার করতে পারি মেটা ট্যাগের মধ্যে, কিওয়ার্ড মেটা ট্যাগের মধ্যে না ভাই, কিওয়ার্ড বসানোর আলাদা জায়গা থাকে। মেটা ট্যাগ ডিফারেন্ট জিনিস। আপনি যে দেখালেন এটাও তো মেটা ট্যাগের ভিতরে। কোথায়? মেটা ট্যাগ ইউজ করেই তো তার ভিতরেই তো কিওয়ার্ড হ্যাঁ, মেটা ট্যাগের মধ্যে কিওয়ার্ড গুলো ইন্ডিকেট করা হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো আমরা যখন ব্যাক এন্ডে কাজ করি তখন দেখা যায় কি যে একটা মাস্টার লেআউট থাকে, আর অন্য অন্য পেজের জন্য আর ওই লেআউটটা দেওয়া লাগে না, এইচটিএমএল লেআউট যেটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রতিটা পেজে তো আর আমরা এই মেটা ট্যাগ ইউজ করি না। তো তখন পেজের জন্য, শুধু ইন্ডিভিজুয়াল পেজের জন্য আমরা কিওয়ার্ড গুলা কিভাবে ব্যবহার করি? সেটা বসানোর জায়গা আছে এই ব্যাক এন্ডে। প্রত্যেক আমি 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 আপনার কথা বুঝতে পেরেছি। ওকে, জি। আমি আপনার কথা বুঝতে পেরেছি যে মেইন ওয়েবসাইটের জন্য তো আমরা একটা মাস্টার লেআউট আছে, ওইখানের মধ্যে আমরা কিওয়ার্ড সব বসায় দিতে পারি। বাট ইন্ডিভিজুয়াল পেজের জন্য কিভাবে কিওয়ার্ডটা বসাবো, এটা আগামী ক্লাস বা আস্তে আস্তে কন্টেন্ট রাইটিং রিলেটেড একটা ক্লাস আছে আপনাদের, বারবার আগামী ক্লাস বলতেছি। এইটাই যে কন্টেন্ট স্ট্র্যাটেজি রিলেটেড যে ক্লাসটা, সেটার মধ্যে আপনারা পাবেন। ওকে, ঠিক আছে। ওকে, আমি বুঝলাম না আপনারা এরকম বোবার মতো চুপ করে থাকেন কেন? কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করেন।
ভাইয়া এই ক্লাসগুলা করার আগে একটু মনে হয় ওয়ার্ডপ্রেস এর ক্লাসগুলা করলে একটু ভালো হতো বুঝতে। ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলো করলে বুঝতে ভালো। ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস ভাই, এটা মানে আপনি যে কথাটা বলছেন আমিও একবার চিন্তা করছি যে ওয়েবসাইটটাকে আগে নিয়ে যাব। ওয়েবসাইটে এই ওয়ার্ডপ্রেস রিলেটেড ক্লাস একটা আছে, ওয়েবসাইটটাকে আগে নিয়ে যাব, তারপরে কিওয়ার্ড এগুলো নিয়ে কথাবার্তা বলবো। বাট পরে ক্যালকুলেশন করে কোনো একটা ক্যালকুলেশনে বুঝলাম যে না, আগে আমার কিওয়ার্ডটা যদি ক্লিয়ার না করি পরে ওয়ার্ডপ্রেসের ভিতর ঢুকালে সেটা কপ আপ করতে সমস্যা হয়ে যাবে। এটা হচ্ছে সমস্যা। এখন যেটা বলতেছি সেইটা একটু সহজে বোঝার চেষ্টা করেন, কঠিনভাবে নিয়েন না, এটা কঠিন জিনিস না। যেই কথাগুলো বলতেছি সহজ ভাষায় বলতেছি। এই ওয়েবসাইটটা আপনারা, এখন আমি বলি আমার মাথাটা বেশি গরম হবে যদি বলেন যে ভাই আমি মানে ওয়েবসাইট আর পেজের মধ্যে পার্থক্য কি এটা বুঝি নাই। এটা যদি না বুঝেন তাহলে কিওয়ার্ড কোথায় বসাইতে হবে সেটা আপনার বুঝার কথা না। আমি একটা ক্লাসের মধ্যে মানে যখন বুঝছি যে পোলাপানগুলো একটাও কাজের না, এরা মানে সময় নষ্ট করতেছে, তখন থেকে আর জিজ্ঞেস করি না বুঝছেন কিনা, শুধু চুপচাপ ক্লাস নিয়ে যাই। আপনাদেরও মনে হয় তেমন ক্লাস নিয়ে যেতে হবে। বুঝলাম না, আমাদের ক্লাসে কতগুলা মানুষ। হ্যাঁ ভাই, আপনি বারবার একটা জিনিস রিপিট করতে আছেন যে আমরা আছি কিনা, তারপরে কেউ মানে সেটা একটু মাইক্রোফোন অন করে বলতেছে না যে হ্যাঁ আমরা আছি বা কোনো কোশ্চেন বা বুঝি নাই ভাই আমার এইটা বলেন ভাই, এটা মানে নো নো মানে কোনো রেসপন্স নাই ভাইয়া। আসলে গত ক্লাসের থেকে এই ক্লাসটা অনেক হার্ড লাগতেছে, যার কারণে হচ্ছে মানে কোয়েশ্চেন করবো কি তার আগে মানে বুঝতেই কষ্ট হচ্ছে ব্যাপারটা, এই কারণে কিছু বলতেছি না। আসলে গতকাল ক্লাসটা অনেক ইজি লাগছিল। একটা ক্লাসে। হ্যাঁ আপু, আমার কোনো সমস্যা নেই, আপনার কষ্ট হইতেছে, কষ্ট লাগতেছে, বুঝতেছেন না, এটা তো লার্নিং এর একটা প্রসেস নাকি? আপনি সরাসরি যেদিন পড়তে বসছিলেন একদিনে কি পড়ে ফেলছেন? না, আপনারা শিখতে পারছেন। আমি শুধু আপু আপনাকে বলতেছি না, আমরা শিখতে পারছি। আমাদের বাবা মারা মানে দুমায় আমাদেরকে মারছিল। যতই ট্যালেন্টেড হই না কেন, সরসরা রশি দীর্ঘে এগুলো আমরা একদিনে শিখতে পারি নাই। আমরা পড়তে বসে খুবই বিরক্তি দেখাইছি, আমাদের বাবা মারা আমাদেরকে মেরে এগুলো শিখাইছে। এখন এইটা একটা না পারাটা, না বুঝাটা, কঠিন লাগাটা, এগুলো হচ্ছে আপনার লার্নিং এর একটা পার্ট। যাই বুঝাবো তাই আপনি যদি বুঝে নেন, মানে এত সোজা যদি হয়ে যায়, তাহলে একজন রিক্সাওয়ালাও তো এসে তাহলে ডিজিটাল মার্কেটিং শিখে ফেলতে পারা উচিত। যেইটাই হোক না কেন, এটা আমি আপনাদের একজনকে বলতেছি না বলেও সবাইকে আমি মিন করতেছি। ডিফিকাল্ট লাগলে জিজ্ঞেস করেন, ভাই এই জিনিসটা তো বুঝি না, আবার একটু রিপিট করেন। জি ভাই, এগুলো নিয়ে আসলে অনেক ঘাটাঘাটি করতে হবে, তাহলে কিছুটা হয়তো বুঝা যাবে। ওয়েবসাইটের মানে এখন আমি ওয়েবসাইটের রিলেটেড হার্ড লাগে। আপু ওয়েবসাইটের ব্যাপারে আমি আপনাদেরকে কিন্তু আজকেও মানে যতটুকু আমি বুঝাইছি, আপনি যদি একটা ওয়েবসাইট আর পেজের পার্থক্য মানে আমি খুব সহজভাবে মনে বুঝাইছি। আমরা যখন এই যে একবার এক একটা জায়গায় যাচ্ছি, এক একটা বাটনে ক্লিক করতেছি, মানে আমি এক একটা পেজে যাচ্ছি। এইটা হচ্ছে আমার অ্যাবাউট আস পেজ। আমি এখান থেকে আবার এখানে ব্লগে ক্লিক করতেছি, মানে যেইটা বলতেছি, কিন্তু আমার থেকে মনে হয় যে 1 2 3 4 এর বাচ্চারাও বোঝার কথা, যে মানে আমি মানে সহজে মানে ওই যে বাচ্চারা যেভাবে বুঝে ওইভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে পেজ কি। যেহেতু একটা ওয়েবসাইট অনেকগুলো পেজ নিয়ে ডেভেলপ করা হয়, ওয়েবসাইটের কিছু কিওয়ার্ড লাগবে। আমরা ইউটিউবে যেরকম ইউটিউব চ্যানেলটা যেভাবে অপটিমাইজ করছিলাম, এখানেও ঠিক সেই একই ঘটনা। চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড দিয়ে আসছিলাম, চ্যানেলটা সেটিং করার সময় চ্যানেল সেটিংয়ে গিয়ে কিছু কিওয়ার্ড দিয়ে আসছিলাম। এগুলো হচ্ছে টোটাল চ্যানেলের জন্য কিওয়ার্ড। আর প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় কিছু ট্যাগ দিয়ে আসছিলাম, ভিডিও স্পেসিফিক ট্যাগ। আপনাদের এখন আমি ইউটিউবটা দেখি না, আল্লাহ মাহবুব জানে কি করে রাখছেন।
প্রত্যেকটা ভিডিও আপনি ডিজিটাল মার্কেট ইউটিউব ফেসবুক মার্কেটিং রিলেটেড একটা ভিডিও বানাইছেন, আপনি ট্যাগগুলো দিবেন কি রিলেটেড, সব ফেসবুক মার্কেটিং রিলেটেড। অবশ্যই ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং রিলেটেড দিবেন না। বাট আপনি আপনার মেইন ইউটিউব চ্যানেলটার কিওয়ার্ড হিসেবে কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত প্রকার কিওয়ার্ড দেওয়া সম্ভব সেই প্রত্যেকটা কিওয়ার্ড আপনি দিতে পারবেন। এইখানেও কনসেপ্টটা সেম। মেইন ওয়েবসাইটের জন্য আপনাকে কিছু কিওয়ার্ড দিতে হবে, আর প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদাভাবে কিছু কিওয়ার্ড দিতে হবে। একজন তাও কথা বলছে, বাকিদের কোনো আওয়াজ টাওয়াজ নেই, এদের ম্যাক্সিমামই ক্লাসের মধ্যে নাই। হ্যাঁ, কিছুটা হলেও বোঝা যাচ্ছে, মানে একদম যে বোঝা যাচ্ছে না তা না, মানে কতগুলো পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট হচ্ছে হয়, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে একটা একটা করে ওয়েবসাইটের মধ্যে অ্যাডভার্টাইজ, হোম, এগুলো একটা পেজ, হ্যাঁ, আর ওগুলোর মধ্যে কিওয়ার্ড গুলো হচ্ছে রাখা হচ্ছে। মানে বুঝতে পারছি ভাইয়া যেভাবে বলতেছে, মানে একদম বোঝা যাচ্ছে না তা না। এখন এইটাই আপনারা একদম মানে ক্লিয়ারলি বুঝবেন 100%। আমি এইটাও চাই না। এই যে আপু রিপিট করছে, মোটামুটি তার কথায় বোঝা গেছে যে হ্যাঁ উনি মোটামুটি ধরতে পারছে। বাকিরা হ্যাঁ না ভাই বুঝতেছি না, এতটুকু বুঝছি, মনে হয় ভিডিওটা দেখলে আরেকবার বুঝবো। এই জিনিসগুলো আমি শুনতে চাইতেছি না ভাই সব ক্লিয়ার সব পারি এরকম না, বা আমি শুনতে চাইতেছি আপনাদের কি কি প্রবলেম আছে, কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা জানতে চাইতেছি। হ্যাঁ ভাই এবার বুঝতে পারছি। এই জন্য এসইওটারে আমি খালি পিছাইতেছিলাম ভাই, এসইওর ক্লাসগুলোতে এরকম সমস্যা হবে। এই জন্য আপনাদেরকে আগে ডিজিটাল মার্কেটিংয়ে অন্যান্য টপিকগুলো শিখেছি, যাতে কনফিডেন্স আসে যে না আমি ইউটিউব মার্কেটিং দেখছি, ইমেল মার্কেটিং দেখছি, এগুলো আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে, আমি এখন এসইও পারবো। এসইও মানে না বুঝলে খুবই বোরিং, বুঝলে খুবই লজিক্যাল একটা টপিক। একদম আমরা মানুষের নর্মাল সেন্সে যেসব লজিকগুলো অ্যাপ্লাই করি, একটা ভালো মানুষ চিন্তা আমরা যেরকম সবারই কিছু লজিক আছে, এই যদি এটা করে অবশ্যই ভালো মানুষ, সে আরেকজনের সাথে কি বিহেভিয়ার করছে সেটার উপর বেস করে আমরা ভালো মানুষ বোঝার চেষ্টা করি। গুগল একটা ওয়েবসাইট কতটুকু পুরনো সেটার উপর বেস করে সে ভালো মানুষ বোঝার চেষ্টা করে। ওয়েবসাইটের মালিক কত বছরের জন্য ওয়েবসাইটটার ডোমেইনটা কিনে রাখছে সেটা দিয়ে বোঝার চেষ্টা করতেছে। খুব ইন্টারেস্টিং। কিন্তু এই এসইও আপনার চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড দিচ্ছি, ওয়েবসাইটটার জন্য কিছু কিওয়ার্ড দিচ্ছি যেগুলো দিয়ে সার্চ দিলে মানুষজন আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পারবে। আবার পেজগুলোর জন্য দিচ্ছি। কেন? মানুষজন যদি স্পেসিফিক ওই প্রোডাক্টটা রিলেটেড সার্চ দেয়, আমাদেরও তো ওই প্রোডাক্টটা আছে, সো আমাদের ওই পেজটার মানে আমরা প্রত্যেকটা পেজের এসইও করব। এই ওয়েবসাইটে আমি বলছি আমার প্রায় 30-40টার মতো পেজ আছে, প্রত্যেকটা পুরো ওয়েবসাইটের একটা এসইও ক্যালকুলেশন থাকবে, এসইও করব। আর প্রত্যেকটা পেজের আমরা ধরে ধরে এসইও করতে হবে, কিছু পেজ ছাড়া। কয়েকটা পেজ অ্যাবাউট আস, এটা আমাদের কোনো বেচা বিক্রি রিলেটেড কোনো পেজ না। অ্যাবাউট আস এটার কোনো আমাদের এসইও করে লাভ নাই, এটা নিয়ে আমরা এসইও করব না। কন্ট্যাক্ট আস একটা পেজ আছে আমাদের, প্রাইভেসি পলিসি পেজ, এটারে চিনেন আপনারা, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলোর কোনো এসইও করার দরকার নেই, যেভাবে আছে সেভাবে পড়ে থাকুক। আর যেগুলো আমাদের কাজে দিবে, যেইগুলোর মাধ্যমে আমাদের সেল আসতে পারে, সেই পেজগুলোকে নিয়ে আমরা এসইও করব। সেটা যাতে মানুষজন সার্চ দিলে সহজে খুঁজে পায়, সেই জিনিসটা আমরা ইনশিওর করার চেষ্টা করব। ভাইয়া প্রশ্ন ছিল, বলেন। আমরা অনেক সময় গুগলে সার্চ দেওয়ার সময় দেখা যাচ্ছে যে ডিরেক্ট ওয়েবসাইটের হোম পেজে না গিয়ে কোনো প্রোডাক্ট রিলেটেড বা ইনডেক্স মানে পেজের কোন ডিরেক্ট চলে যায়, কোনটা কিভাবে হচ্ছে? এই যে আপনি স্পেসিফিক একটা পেজের জন্য এসইও করতেছেন, আমি এই পেজটার জন্য, আমার হর্নেটের পেজটার জন্য এসইও করব যে বলতেছি, এই যে আপনি অবশ্যই
ধরে নিলেন যে আপনি হর্নেট নিয়ে সার্চ দিয়েছিলেন, আপনাকে হোন্ডা লাইফের রেজাল্ট hondalifebd.com তো অবশ্যই দেখাবে না, আপনাকে দেখাবে ডিরেক্ট এই পেজটা। এখন এই পেজটা কিভাবে তাহলে আপনি সার্চ দেওয়াতে আসছে? অবশ্যই আমি আপনার যে সার্চগুলো দিয়েছেন সেই রিলেটেড কিওয়ার্ড এই স্পেসিফিক পেজটার জন্য সেট করে রাখছি, এই জন্য ডিরেক্ট আপনাকে এই পেজটা দেখাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই, এখানেই কনফিউজ। না এইটাই ওকে। এখানে ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ এগুলো নিয়ে আমি কথাবার্তা বলতে পারবো না। গুগল অ্যাডস কিওয়ার্ডের ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ এগুলো আমি আপনাদেরকে মোটামুটি পড়াইয়ে আসছি। নেগেটিভ কিওয়ার্ডটা হয়তো বা বলি নাই। গুগল অ্যাডসের ক্ষেত্রে নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে সেই সব কিওয়ার্ডগুলো যেগুলো দিয়ে মানুষজন সার্চ দিলে অ্যাড যাতে কোনোভাবেই না দেখানো হয়, ওখানে ওই কিওয়ার্ডটা ওই পয়েন্ট অপশন ছিল কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ডের অপশনটা। ওকে, নেগেটিভ কিওয়ার্ড কি হইতে পারে? অ্যাজ এন এক্সাম্পল, অ্যাপেল ফোনের জন্য অ্যাড দিলেন, অ্যাপেল ফোন, আইফোন এগুলোর জন্য আপনি অ্যাড দিলেন। একজন ইউজার কোনো কারণে আপেল ফল সার্চ দিল, গ্রিন অ্যাপেল প্রাইস ইন পাকিস্তান, অ্যাপেল প্রাইস ইন বাংলাদেশ, সে দিচ্ছে ফলের জন্য, ফল কিনবে, অনলাইনে সার্চ দিচ্ছে, বাট অ্যাড দেখা দিল হচ্ছে স্মার্টফোনের। ওই ভদ্রলোক খেয়াল করলো না, অ্যাডে ক্লিক করে দিল, এইটাতে আপনার থেকে গুগল টাকা কেটে নিয়ে গেল। এরপরে ধরেন আপনি ফ্রি ডোমেইন বিক্রি করেন না, আপনি ফ্রি হোস্টিং বিক্রি করেন না, আপনি আপনার বিজনেসে কোনো কিছুই ফ্রি বিক্রি করেন না, বাট মানুষটা সার্চ দেওয়ার আগে লিখলো ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। আপনি যদি এটাকে ব্লক করে দেন তাহলে আর ফ্রি ওয়ার্ডটা দিয়ে কেউ সার্চ দিলে, আপনি ওয়ার্ডপ্রেস থিম বিক্রি করেন বাট ফ্রি দেওয়া দেওয়িতে নাই, সেজন্য ফ্রি কিওয়ার্ডটাকে আপনি ব্লক করে দিতে পারেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি নেগেটিভ কিওয়ার্ড। এবার আসি খুব ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড সেট, যেটাকে বেসিক্যালি বায়ার্স কিওয়ার্ড বলা হয়, যেটা দিয়ে বায়ারের মনের অবস্থা বোঝা যায়। ইনফরমেশনাল কিওয়ার্ড এক্সাম্পল দিয়ে বুঝি, যখন কোনো একজন বায়ার এই টাইপের কিওয়ার্ড সার্চ করে রিসার্চ করার জন্য, হোয়াটস দ্য বেস্ট রানিং শু, সে তার জুতা ছিঁড়ে গেছে, সে জুতা কেনার চিন্তা করছে, এই টাইপের কোশ্চেন দিয়ে আমরা এই রেজাল্টেই আসি। সে জুতা কেনার চিন্তা করছে, দ্যাটস ওয়াই সে বেস্ট রানিং শু খুঁজতেছে, এটাকে ইনফরমেশনাল কিওয়ার্ড বলা হয়। তারপরে ধরে নিলাম সে এখানে সার্চ দিয়ে রেজাল্ট পাইলো বেস্ট রানিং শু কোনগুলা, সেখান থেকে সে দেখলো যে নাইকের রানিং শুগুলা মোটামুটি ভালো, তার রেজাল্টে সার্চ রেজাল্টের মধ্যে নাইকের রানিং শুগুলা দেখানো হলো। সে এবার সার্চ দিল যে এবার আমি নাইক রানিং শুজ দিয়ে সার্চ দিই, সে আরেকটু আগালো, সে কিনবে, সে কেনার ফেজে আছে। ফার্স্ট পেজটার নাম হচ্ছে ইনফরমেশনাল ফেজ বলে, বা আমরা সেই ফেজটাকে যদি কিওয়ার্ডের কথা দিয়ে চিন্তা করি, ইনফরমেশনাল কিওয়ার্ডস বলা যায়, যে সে ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে, সেই ইনফরমেশন জানার জন্য সার্চ দিবে, সে বায়ার এই টাইপের সার্চ দিতে পারে। এটা মার্কেটিং ফানেল। আপনারা অনেক সময় এই ডিজিটাল মার্কেটিংয়ে ঢোকার পর মার্কেটিং ফানেলের কথা শুনে আসছেন। মার্কেটিং ফানেল বায়ার্স জার্নির সাথে কানেক্টেড। আপনি যদি সবসময় গরম ভাত খুঁজেন, গরম ভাত সবসময় পাবেন না। মার্কেটিংয়ে গরম ভাতের ব্যাপারটা এখন কমে আসছে। এখন আপনাকে নিজেই ধান লাগাইতে হবে, বীজ বপন করতে হবে, ধান পাকাইতে হবে, তারপরে সেটাকে ঘরে আনতে হবে, ব্যাপারটা এরকম। কাস্টমার, আপনি যদি শুধু কিওয়ার্ড দিয়ে বসে থাকেন যে বাইং কিওয়ার্ড, একদম ট্রানজেকশনাল কিওয়ার্ড দেখেন, বেস্ট ডিলস অন রানিং শুজ, এই কিওয়ার্ডটা এই বেস্ট ডিলস অন রানিং শুজ এইটা দিয়ে বোঝাচ্ছে এই কাস্টমার কেনার জন্য মোটামুটি রেডি, পকেটে টাকা আছে, সে জাস্ট এখন ডিল খুঁজতেছে। আপনি বলতে পারেন ভাই আমি ডাইরেক্ট এই কিওয়ার্ডটাকে টার্গেট করব। এতে করে
এই কাস্টমারটাকে মানে কোনোভাবে খুঁজে পাবেন না আপনি যদি ফার্স্ট সেকেন্ড ফেজের কথা না মাথায় রাখেন। এটা এসইও করার ক্ষেত্রেও হোক, অ্যাড দেওয়ার ক্ষেত্রেও হোক। সো ইনফরমেশনাল কিওয়ার্ডস ওয়াজ দ্য বেস্ট রানিং শুজ। আমরা একটা কাস্টমারের কেনার জার্নিটা সম্পর্কে অ্যাকচুয়ালি কিওয়ার্ডের মাধ্যমে বোঝার চেষ্টা করতেছি। একজন কাস্টমার জুতা কিনবে, সে অনলাইনে কিভাবে কিনবে, কোন কোন কিওয়ার্ডগুলো সার্চ দিতে পারে সেই জিনিসটা চিন্তা করার জন্য এই কিওয়ার্ডগুলোর ব্যাপারে জেনে নিচ্ছি। হোয়াটস দ্য বেস্ট রানিং শু, নাইক রানিং শুজ, এটা দিয়ে বোঝা যাচ্ছে কি সে নাইকের ব্যাপারে এই যে সার্চ যে দিছিল নাইকের ব্যাপারে, জুতার ব্যাপারে জানছে, এই জন্য সে এখন এক্স্যাক্টলি নাইক রানিং শুজ খুঁজতেছে। আবার এরকম হতে পারে যে সে নেভিগেশনাল কিওয়ার্ড এই সেকশানে ছিলই না, এই সেকশানে গেলই না, সে এখানে হোয়াটস দ্য বেস্ট রানিং শুজ দেখলো, এরপরে ডিরেক্ট সে সার্চ দিয়ে দিল, সার্চ রেজাল্টে সে এখানে দেখলো যে নাইকের জুতাগুলো ভালো, সে ডিরেক্ট সার্চ দিল বেস্ট ডিলস অন নাইক রানিং শুজ, সে ডিরেক্ট ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে দিতেই পারে। অথবা সে এবার নেভিগেশন, ভালো নাইকের শু, আমার এবার নাইকের ভালো শু খুঁজতে হবে, এরপর আমাকে ডিল, পকেটে টাকা আছে, আমি এবার ভালো ডিল যদি খুঁজে পাই কিনলাম, ডিল যদি না পাই, আমার যদি প্রয়োজন এখনই হয় আমি এখনই কিনে ফেলবো। ব্যাপারগুলোতে এরকমই ঘটতে পারে, হ্যাঁ অথবা না দিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা যদি কন্ডিশন দিয়ে চিন্তা করি, ব্যাপারটা তো এইরকম। সে যেহেতু এটা দিয়ে সার্চ দিয়েছে, সে ম্যাক্সিমাম পসিবিলিটি সে নিজের জন্য রানিং শু খুঁজতেছে। সে এটা হতেও পারে নাও হতে পারে, বাট হওয়ার সম্ভাবনাটা বেশি। এরপরে সে যখন নাইক রানিং শুজ খুঁজতেছে, তার মানে মোটামুটি ধরে নিতে পারি যে সে এই প্রোডাক্টটার ব্যাপারে সিরিয়াস, সে এই প্রোডাক্টটা কিনবে, এই জন্যই সার্চ দিচ্ছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে পরবর্তীতে সে যে সার্চ দিল সেই সার্চটা দিয়ে সবগুলো ইয়েস, এইটাও ইয়েস হতে ফাইনালি এইটাও আমরা ধরে নিচ্ছি হ্যাঁ, এটাতে এসে বুঝে নিচ্ছি সে এবার এই প্রোডাক্টটা কিনবে। আপনাদেরকে ওই যে লিড ম্যাগনেট পড়াইছি না ইমেল মার্কেটিংয়ে লিড ম্যাগনেট, জি ভাইয়া, এইটা কিছুটা ওইটার সাথে কানেক্টেড। আপনি সেলস ফানেল ক্রিয়েট করার ক্ষেত্রে কাস্টমারের লাইফ সাইকেলটা পড়তে হবে। সে আপনার ওয়েবসাইটে আসছে মানে সে আপনার ব্যাপারে ইন্টারেস্টেড। এখন আপনি যদি তাকে কোনো কাজের জিনিস দিতে পারেন ফ্রিতে, সে আপনার থেকে অবশ্যই কাজের জিনিসটাও নিবে, আপনি তার থেকে ইমেল, তার লিডটাও কালেক্ট করে ফেলতে পারতেছেন, পরে রিটার্গেটিং করে ফেলতে করবেন। এই সেন্স থেকেই যারা এই যে ইমেল মার্কেটিং করে না, তারা হচ্ছে এই টাইপের এই সেন্সগুলো চিন্তা করে খুব বেশি। ধরেন হোয়াটস দ্য বেস্ট রানিং শু, সে এই কিওয়ার্ডটা দিয়ে খুব কম মানুষ সার্চ দেয়। বাট আপনি তো এখন বুঝতেছি, বা যারা এখানে এখন ক্লাসে শুনতেছেন মনোযোগ দিয়ে, তারা বোঝার কথা যে এই কিওয়ার্ড দিয়ে খুব একটা মানুষজন সার্চ দিবে না, দিলেও আমরা একটু সার্চ দিয়ে দেখি, দিলে এটা সার্চ ভলিউম দেখতে পারবো, সার্চ ভলিউম বা সার্চ ডিফিকাল্টি দেখতে পারবো। আসতেছে, ওয়েট, what is the best running shoe, আসতেছে না কেন, একটু সময় লাগবে মনে হচ্ছে। ভাইয়া বলেন। আপনার যে সার্চ সার্চ রেজাল্টের নিচে একটা মানে আসতেছে যে 4 পয়েন্ট এত কে এত এম, হ্যাঁ এত কি, মানে এটা এসইও কোয়াক বলে, এটাকে একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা এগুলো থেকে কি বোঝা যায়? এগুলো নিয়ে আজকে কথা বলতাম, কিন্তু আমি টায়ার্ড হয়ে আসছি। আচ্ছা, আপনি যেটার কথা বলছেন, এগুলো দিয়ে একটা ওয়েবসাইটের
পপুলারিটি, শেষ ক্লাসে আমি পপুলারিটি নিয়ে কথা বলছিলাম। এগুলো দিয়ে বেসিক্যালি একটা ওয়েবসাইটের পপুলারিটি বোঝা যায়। এই ওয়েবসাইটটার কতগুলো ব্যাকলিঙ্ক আছে, এইটা হচ্ছে ব্যাকলিঙ্কের ক্যালকুলেশনটা। এই ওয়েবসাইটের 65,000, এই যে runnersworld.com, এটার দেখেন ব্যাকলিঙ্ক আছে 65,000-এর কাছাকাছি। এটা নিয়ে আমি আজকে ডিটেলসে এটা নিয়ে বলবো না, এটা নিয়ে আজকে মানে ক্লাসটার প্ল্যানই ছিল এটা নিয়ে ক্লাস করাবো। এখন এটা নিয়ে বললে আবার মানে ওই যে একটু আগেই আমি বুঝতে পারছি ক্লাসটা একটু বেশি থিওরিটিক্যাল হয়ে গেছে, একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। এগুলো যদি ঢুকে আর একটু বেশি প্যারা লাগবে। ওকে ভাই, মজবাদ দেখাচ্ছে না কেন ভাই? দেখাবে, একটু ওয়েট। এটা তো এখান থেকে বের হয়ে গেছি, কোথায় ছিলাম? হ্যাঁ, সো এই ছিল হচ্ছে বিভিন্ন টাইপের কিওয়ার্ডগুলো। বিভিন্ন টাইপের কিওয়ার্ড না, আমরা কিওয়ার্ডগুলোকে কত রকমভাবে চিন্তা করতে পারি। কিওয়ার্ডগুলোর লেন্থের উপর বেস করে আমরা পটেনশিয়ালিটিটা চিন্তা করতে পারি। কিওয়ার্ডের কি টাইপের আমরা কাস্টমারের ব্যাপারে বোঝার জন্য, কাস্টমারের সাইকোলজি বোঝার জন্য কি টাইপের কিওয়ার্ড হইতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। টার্গেট করার জন্য, কাস্টমারকে টার্গেট করার জন্য কি টাইপের কিওয়ার্ড হতে পারে সেটার ব্যাপারে বুঝতে পারছি। প্রথম দিকের কিওয়ার্ডগুলো লেন্থের উপর বেস করে কিওয়ার্ডটা কতটুকু পটেনশিয়াল সেটা বুঝতে পারছি। ওয়েবসাইটে আমরা কি টাইপের কিওয়ার্ড বসাবো সেটার ব্যাপারেও আমরা মোটামুটি আইডিয়া পেয়েছি। আচ্ছা, সো কিওয়ার্ডের ব্যাপারে মোটামুটি কিওয়ার্ড টাইপ সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া হয়েছে। এখন কিওয়ার্ড রিসার্চ, ফ্রি অ্যান্ড পেইড টুল। আজকে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আর পারতেছি না এই কথা বলতে। যাই হোক, আমি একটা টুল দেখাইতে চাইতেছি। টুলটা কি আসছে? টুলটার নাম হচ্ছে মজ। এটা একটু শেষ, এই টপিকটা বুঝে আপনাদেরকে আজকে ছুটি দিয়ে দিব, ব্রেক টেক নাই। এই টুলটার নাম হচ্ছে, বন্ধ করে দিছি, মজ বার। এক্সটেনশানে গুগলে সার্চ দিবেন মজ বার ক্রোম এক্সটেনশান। সার্চ দিলে যেই এক্সটেনশানটা আসবে সেটাকে ইনস্টল করে নেবেন সহজভাবে। নাম, ঠিকানা, ইমেল আইডি দিয়ে আপনাকে ঢুকে যেতে হবে, একটা সাইন ইন করতে হবে। এটা কি ফ্রি ভার্সন? হ্যাঁ, ফ্রি ভার্সন। এগুলো কেনা খুব একটা বেশি দাম না। গ্রুপ বা এসইও টুলের মাধ্যমে 800-850 টাকা এগুলো বিক্রি করে। যাই হোক, এইটার মাধ্যমে এটা ফ্রি না হলে আপনাদেরকে বলা হতো না কি ব্যাপার। এটা আসছে তো, রিলোড দেই। এটা কি কাজে লাগে সেটা খুব সহজে বুঝাইতে পারবো, দেখি এখন আর কি বলতেছি। আসবে, এখানে জায়গা যেহেতু নিয়ে বসে আছে, আসবে, একটু সময় নিতেছে। আমরা শেষ ক্লাসে বারবার পপুলারিটির কথা বলতেছিলাম। কিসের কথা বলতেছিলাম? ওয়েবসাইটের পপুলারিটির কথা। এখন আপনারা কেউ শেষ ক্লাসে কোশ্চেন করেন এই পপুলারিটি আমরা বুঝবো কিভাবে? পপুলারিটি যদি আমরা পপুলারিটি বুঝতে পারি কি লাভ হবে সেটা একটু বলি। আমরা যদি কোনো একটা ওয়েবসাইট পপুলার বুঝতে পারি, আমরা ওই ওয়েবসাইটটার সাথে কি কানেক্টেড হওয়ার চেষ্টা করব। ওই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে আনবো, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক তাদের ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা করব, যদি আমরা পপুলারিটিটা বুঝতে পারি। এই টুলটার মাধ্যমে আমরা সেই পপুলারিটিটা বুঝতে পারি। এখানে PA ফুল ফর্ম হচ্ছে পেজ অথরিটি, DA ফুল ফর্ম হচ্ছে ডোমেইন অথরিটি। এইটার মানে কি? অথরিটি দিয়ে মোটামুটি বুঝতে পারতেছেন। এটাকে বেসিক্যালি আমরা যদি সহজ ভাষায় বলি, ট্রাস্ট স্কোর। গুগল কতটা একটা ওয়েবসাইটকে ট্রাস্ট করে, কতটা পপুলার মনে করে, সেই নাম্বারটা 100তেই নাম্বার দেওয়া হয়। পেজ স্কোর আমরা কিন্তু এখন ক্লাসের শেষে চলে আসি। পেজ কি আর ডোমেইন কি জানি। ডোমেইন স্কোর দিয়ে মূলত পুরো ওয়েবসাইটের ট্রাস্ট কোডটাকে বোঝায়, পুরো ডোমেইনটার ট্রাস্ট কোডটাকে বোঝায়। আর
পেজ স্কোর দিয়ে স্পেসিফিক একটা পেজের স্কোরকে বোঝায়। স্কোর বলতে ট্রাস্ট স্কোরকে বোঝায়। এই যে রানার্স ওয়ার্ল্ড এইটা হচ্ছে কি মেইন ডোমেইন, রানার্স ওয়ার্ল্ড এইটা হচ্ছে মেইন ডোমেইন। আমাদেরকে সাজেশনে দেখেন, এই যে একটু আগে যে পাবেল ভাই যে কথাটা জিজ্ঞেস করছেন, ভাই আমাকে তো এখানে মেইন ডোমেইন না দেখায় স্পেসিফিক একটা পেজের নিয়ে যাচ্ছে। অবশ্যই আমি সার্চ দিছি ভাই রানিং শু নিয়ে। এই ওয়েবসাইটের মধ্যে আরো হাবিজাবি অনেক কথাবার্তা, অনেক অনেক প্রোডাক্ট আছে। আপনাকে তো যদি শুধুমাত্র এটার হোম পেজে নিয়ে যাইতো আপনি, তাহলে আবার ভাই সার্চ দিয়ে কি লাভ হইলো, আপনারা আবার ওই ওয়েবসাইটের ভিতর দিয়ে যে আবার খোঁজা লাগতো। গুগলের কথা হচ্ছে আমি ওয়েবসাইটের ব্যাপারেও জানবো, ওয়েবসাইটের ভেতরে যে প্রত্যেকটা পেজ আছে সেটার ব্যাপারে জানবো, যাতে করে আমি বেস্ট আউটপুটটা দিতে পারি কাস্টমারকে। এই জন্য ভাই আমরা গুগল ইউজ করি। সো বলেন যে পি এর শেষে যে লিংকস লেখা আছে যে 1107, এটা কি বোঝায় যে লিংকস? আচ্ছা, পিএ পেজ অথরিটি কত? এই পেজটা 1107টা পেজের সাথে কানেক্টেড। এই পেজটাকে এটা কিভাবে কানেক্টেড ভাই? এইটা একটা পপুলার সাইট, ডোমেন অথরিটি 85 হাই, পেজ অথরিটি 56 হাই, পপুলার সাইট। মানুষজন বিভিন্নভাবে এই লিঙ্কটাকে নিয়ে প্রমোট করছে। এটা সবচেয়ে বেশি সম্ভাবনা কি এইটা কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক হবে, মানে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা অ্যাফিলিয়েশন দিয়ে থাকে, মানে সেলার নিয়োগ করে থাকে, অনলাইনে সেলার নিয়োগ করে থাকে। ওই সেলাররা নিয়ে এই লিঙ্কটাকে বিভিন্ন জায়গায় প্রমোট করতেছে, যেই জন্য 1107 বার এই লিঙ্কটা শো করতেছে। মানে ওয়েবের মধ্যে এই লিঙ্কটাকে 1107 বার পাওয়া গেছে বিভিন্ন জায়গায়। ওয়েবের মধ্যে টোটাল www এর মধ্যে ওয়েবসাইটটাকে এই পেজটাকে স্পেসিফিক পিএ মানে এই পেজ অথরিটি বোঝাচ্ছে, এই পেজটাকে 1107 বার পাওয়া গেছে। আমি যদি এটাকে এই লিঙ্কটাকে কপি করে আমি আমার ওয়েবসাইটে নিয়ে কোথাও পেস্ট করে দেই, ফেসবুকে প্রমোশন চালাতে থাকি, ফেসবুকে এক এক জায়গায় কমেন্ট করতে থাকি, অন্য সোশ্যাল মিডিয়াতে যে যদি কোথাও কমেন্ট করি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার পেজটা কানেক্ট হয়ে যাচ্ছে, এই ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাচ্ছে। সো এখানে 1107 এটাকে লিংক বিল্ডিং বলে নাকি? এটাই হ্যাঁ ভাই, এটাকে লিঙ্ক বিল্ডিং বলা হয়। শেষ ক্লাসে যে ব্যাকলিঙ্ক লিঙ্ক বিল্ডিং নিয়ে কথা বলতেছিলাম, এটাই সেটা। জি ভাই। আচ্ছা, সো এই টুলটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এই পেজটার ডোমেন অথরিটি 85, পেজ অথরিটি 56। ডোমেন অথরিটি 50-এর মানেই হচ্ছে এটা খুব ট্রাস্টেড ডোমেন। পেজ অথরিটি 20-এর ক্ষেত্রেই এটা মোটামুটি ট্রাস্টেড পেজ বলা চলে। ডোমেন অথরিটিটা মেইন ভাই। আমরা পেজের দিকে তাকা লাভ নেই, আমরা এসইও করতে গেলে আমাদের মেইন প্যারাটা হচ্ছে ডোমেইন নিয়ে। আমরা যখন এসইও করতে যাব কোনো একটা কিওয়ার্ড নিব, একটু রিপিট করি, আমরা আগামী ক্লাসে কিওয়ার্ড নিয়ে দেখব, মাথায় রাখেন। আমরা এসইও করতে গেলে যখন কোনো একটা কিওয়ার্ড নিব, নেওয়ার পর আগে দেখতে হবে ওই কিওয়ার্ড দিয়ে যারা আছে সিরিয়ালে, ওই কিওয়ার্ড দিয়ে যারা আছে সিরিয়ালে তাদের ডোমেইন অথরিটি কেমন। ভাইয়া একটা কথা ছিল, বলেন। ভাই আমার ছেলে মাদ্রাসায় থাকে তো, ওর খাবার দিতে হবে। ওকে, সেক্ষেত্রে আমি একটু ছুটি চাচ্ছি। ওকে, ইউ মে গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই কিওয়ার্ডটার কথা যদি বলি, এই কিওয়ার্ডটা খুব ভেজাইলা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের এগেইনস্টে যেসব পেজগুলো আছে এগুলার কম্পিটিশন মারাত্মক। ডোমেইন অথরিটি 91, 68, খুবই মানে ব্যাপক গরম বলা চলে। এই এটা কোথা থেকে আসতেছে? আচ্ছা, এইপরে এই যে এই টুলটা, এটা কোন টুলটা জানো? টুল তো অনেকগুলো অ্যাড করে রাখছি। কেডব্লিউ এটা না নাকি? না, এটা হচ্ছে ইয়েটা, এই যে কেডব্লিউটা মজ দিয়ে কই গেল? এই যে এইটা কেডব্লিউটা খুঁজে পাইতেছি না। এই কিওয়ার্ডটা মাসে অর্গানিক ট্রাফিক দেখেন, পার মান্থ অফ ইউআরএল
এটার অর্গানিক, এই পেজের অর্গানিক ট্রাফিক হচ্ছে অ্যাপ্রক্স ৬৯,০০০। এই ওয়েবসাইটটা এটা দেখেন কিন্তু পার মান্থ ফর ইউআরএল শুধুমাত্র এই পেজটার জন্য, পেজটাতে মাসে 69,000 মানুষ ঢুকে। এই টোটাল ওয়েবসাইটটাতে প্রতি মাসে প্রায় কত 17,57,000 মানুষ ঢুকে। 862টা কিওয়ার্ড দিয়ে 862টা কিওয়ার্ড মানে 862 রকমের কিওয়ার্ড আছে, যেই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিলে এই রেজাল্টটা, এই লিঙ্কটা ফার্স্ট পেজে আসে। 862টা এরকম কিওয়ার্ড আছে শু রিলেটেড বিভিন্ন টাইপের। এই যে আমার এখানে দেখেন না, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা কিওয়ার্ড। সিবি হর্নেট 160 এর একটা কিওয়ার্ড, সিবি হর্নেট সিবিএস এডিশন একটা কিওয়ার্ড, সিবি হর্নেট 160 এর একটা কিওয়ার্ড, 165 এখানে 5-6টা কিওয়ার্ড আছে। সো এরকম মানে এরকম দেখেন, মানে এটা খুব পপুলার একটা ওয়েবসাইট। এটাতে এই টোটাল কিওয়ার্ডস কত 862টা কিওয়ার্ডের জন্য এই পেজটা র্যাঙ্ক করে। এখানে ডান পাশে দেখেন 197.95, মানে বিশাল ব্যাপার স্যাপার। প্রায় 2 লাখ কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে সার্চ দিলে এই পেজটা 1 নাম্বার পজিশনে আসে। যেই কারণে ভাই এটা ট্রাফিক হিউজ। এরকম ওয়েবসাইট একটা থাকলে মানে বিশাল কিছু, মানে অনেক কিছু। এই ট্রাফিক থেকে মানে ওর কোনো অ্যাড ট্যাড দেওয়া লাগে না, সহজ কথা। ও এসইও করে রাখছে, ওর অ্যাড দেওয়া লাগতেছে না। মান্থলি যে 69,000 মানুষ ঢুকতেছে, বা ও এই ওয়েবসাইটটাতে 17 লাখ মানুষ যে মাসে ঢুকতেছে, 17 লাখ থেকে কমপক্ষে 50,000 মানুষ হলেও এখান থেকে পারচেজ করে। এই জন্য এসইওটা এতটা গুরুত্বপূর্ণ। আপনি অ্যাড দিয়ে কখনো ফার্স্টে, কখনো সেকেন্ডে থাকবেন, কখনো থাকবেন না, কম্পিটিশন থাকবে। এই জন্য বেসিক্যালি এসইওটা নিয়ে ফোকাস করা হয়ে থাকে। এসইও কোয়াক এবং মজ এই দুইটাই ইনস্টল করে রাখবেন। এসইও কোয়াকের মাধ্যমে আপনি 1, 2, 3 এরকম র্যাঙ্কিংও দেখতে পারবেন। এছাড়া হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড এভরিহোয়ার এটাও ইউজ করবেন। এটা দিয়ে এই কিওয়ার্ড রিলেটেড ডেটাগুলো পাবেন। বলেন, এই টুলসগুলো যদি একটু এই মেসেঞ্জারে একটু সেন্ড করে দিতেন তাহলে ভালো হতো, টেক্সটে। আমার এটা এখন বলছেন আপনাদের লিখে দিতে সমস্যা নাই ভাই, বিশ্বাস করেন আপনাদের লিখে দিতে সমস্যা নেই, বাট আপনারা ভুলে যাইবেন এটাতে আমি দুঃখ পাই। কিওয়ার্ড এভরিহোয়ার বা আপনাদের মেসেঞ্জারে কেন লিখতে হবে? আপনারা কি ভিডিওটার মধ্যে পাবেন না? কিওয়ার্ড বলতেছেন যে ভালো মতো বুঝতেছি না, তাহলে তো ভিডিওটা আরেকবার দেখা উচিত। সবগুলোর শেষে এক্সটেনশন লিখে দিবেন, সবগুলোর শেষে এক্সটেনশন লিখে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। আমি বড্ড ক্লান্ত।